আজ আমার গোয়েন্দা গল্পের গোয়েন্দা হলেন কিরিটি রায়, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস দ্বিতীয় খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, কালো পাখি। ইউসুফ মিয়াকে আমি অনেক দিন থেকেই চিনি। বয়স 50-এর ঊর্ধ্বে, প্যাকাটির মতো সরু লম্বা চেহারা, দেহের কোথাও মাংস বলে কোনো পদার্থ আছে বলে মনে হতো না ওকে দেখলে। কেমন যেন কতগুলো হাড়, তার উপরে চামড়া, ছোট ছোট করে ছাঁটা কাঁচা পাকা দাড়ি। মধ্যে মধ্যে মেহেদিতে সে তার সেই দাড়ি রাঙিয়ে নিত। পরনে একটা চেক কাটা লুঙ্গি, গায়ে হাফ হাতা পাঞ্জাবির মতো একটা জামা, ওই ছিল তার পোশাক। টেরিটি বাজারে ওর একটা দোকান ছিল চিড়িয়ার। নানা ধরনের দুষ্প্রাপ্য পাখি কেনাবেচা করত ইউসুফ। ও পাখি বলতো না, বলতো চিড়িয়া। চিড়িয়ার জাত চিনতে ইউসুফ মিয়া ছিল অদ্বিতীয়। সামান্যক্ষণ পাখিটাকে পর্যবেক্ষণ করেই বলে দিতে পারত ইউসুফ কোন জাতের কোথাকার পাখি আর তার কিম্মত কত হতে পারে বা হওয়া উচিত। বাজারে ঢুকতেই বাহাতি দুটো ঘরে তার দোকান ছিল। সামনের ঘরটার পিছনে আর একটা মাঝারি সাইজের ঘর, দুটো ঘর ভর্তি নানা ধরনের ছোট বড় মাঝারি খাঁচায় নানা ধরনের পাখি সর্বক্ষণিক কিচিরমিচির শব্দ করছে বা শীষ দিচ্ছে, কিংবা মধুর শব্দে ডেকে ডেকে উঠছে। এক পাশে একটা চৌকি পাতা, সেই চৌকির উপরেই বসে থাকতো ইউসুফ মিয়া সারাটা দিন। সামনে থাকতো তার টাকা পয়সার ক্যাশ বাক্সটা। রাত্রে ওই চৌকিটার উপরেই শুয়ে ঘুমাতো, দোকানের দরজাটা বন্ধ করে দিয়ে ভিতর থেকে। পিছন দিকে ঘর দুটোর একটা সরু ফালি বারান্দা মতো, তাও প্রাচীর দিয়ে ঘেরা। তার একদিকে রান্নার ব্যবস্থা, অন্যদিকে কল পায়খানার ব্যবস্থা। মোটামুটি সামনের দরজা বন্ধ করে দিলে ওই ঘর দুটির মধ্যে প্রবেশের কোনো দিক দিয়ে আর কোনো রাস্তা ছিল না। ইউসুফ মিয়া চট্টগ্রামের লোক, তবে ব্যবসার খাতিরে কলকাতার টেরিটি বাজারে এসে ওই ঘর দুটিতে আস্তানা গাড়বার পর থেকে দেশ চট্টগ্রামের সঙ্গে আর কোনো সম্পর্কই ছিল না দীর্ঘ অনেকগুলো বৎসর। ইউসুফ মিয়ার বিবি ছিল না, অনেককাল আগেই গত হয়েছিল। ছিল একটি ছেলে, সুলতান। সুলতানের বয়স বছর 18-19, এবং সেও তার শৈশব থেকে তার আব্বাজানের সঙ্গে থেকে চিড়িয়ার কারবার করতে করতে চিড়িয়া সম্পর্কে বেশ ওয়াকিবহাল হয়ে উঠেছিল। বাপের মতো ছেলে রোগা শুষ্ক নয়, বেশ তাগড়াই জোয়ান। অনেক বছর আগে কিরিটির একবার একটি কাকাতুয়া পোষবার শখ জেগেছিল মনে, এবং একটি বেশ ভালো কাকাতুয়ার সন্ধান করছে জেনে আমি তাকে সেদিন টেরিটি বাজারে ইউসুফ মিয়ার দোকানে নিয়ে গিয়েছিলাম। কিরিটির পরিচয় দিয়ে বলেছিলাম, আমি বাবুকে একটা ভালো কাকাতুয়া দিতে পারো ইউসুফ মিয়া? কেন পারবো না আগে, একটা ভালো কাকাতুয়ার বাচ্চাই আছে আমার কাছে, অস্ট্রেলিয়া থেকে আনা। তার দামটা একটু বেশি পড়বে বাবু। কিরিটি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশে ঘর ভর্তি রাখা নানা ধরনের রং বেরঙের বিচিত্র সব পাখি ও তাদের বিচিত্র কলকাকলি শুনছিল। দামের জন্য তোমাকে ভাবতে হবে না মিয়া, কোথায় তোমার কাকাতুয়া দেখাও, বললাম আমি। দাঁড়ান দেখাচ্ছি। উঠে দাঁড়ালো ইউসুফ মিয়া। পিছনের ঘর থেকে ইউসুফ একটি খাঁচা নিয়ে এলো। খাঁচার মধ্যে নীলচে সাদা রঙের কাকাতুয়ার বাচ্চা, ভালো করে এখনো শরীরে রোঁয়া গজায়নি। মানুষের মতো এই কাকাতুয়া কথা তো বলবেই, তাছাড়া সর্বক্ষণ জেগে পাহারাও দেয়, ইউসুফ মিয়া বলে। কিরিটি কথাটা অবশ্য বিশ্বাস করেনি সেদিন, মৃদু হেসেছিল। বাবু হাসছেন? ঠিক আছে, মাস 5-6-এর মধ্যে যা বললাম তা যদি না হয় তো ইউসুফ মিয়া চিড়িয়া ফিরিয়ে দিয়ে দেবেন, দাম আমি ফেরত দিয়ে দেবো, ইউসুফ মিয়া বলেন। জিজ্ঞাসা করলাম, তা কত চাও?
আগে 800 টাকা। বলো কি মিয়া? আগে যেমন চিড়িয়া তার দামও তেমনি। আশ্চর্য! কিরিটি কিন্তু অতঃপর কোনো দরদাম করেনি। বলেছিল কেবল, সঙ্গে অত টাকা নেই, পরের দিন এসে কাকাতুয়াটা নিয়ে যাবে। শখানেক টাকা অ্যাডভান্স রেখে চলে গিয়েছিল। বলা বাহুল্য, পরের দিনই গিয়ে সেই কাকাতুয়াটা কিনে এনেছিল কিরিটি, এবং ইউসুফ মিয়া যে মিথ্যা বলেনি মাস চারেকের মধ্যেই সেটা প্রমাণিত হয়ে গিয়েছিল। সে কিরিটিকে কিরিটি এবং কৃষ্ণাকে কৃষ্ণা বলে রাখত। আমাকে দেখলেই বলে উঠত, সুব্রত এসেছে, কিরিটি, সুব্রত এসেছে। কৃষ্ণা হাসত, কিরিটি হাসত, কিন্তু জংলি খেপে যেত যখন কাকাতুয়াটা চেঁচান শুরু করত। এই জংলি, আমাকে চা দে, আমাকে জল দে। এই জংলি, জংলি ভূত। কৃষ্ণার জংলির প্রতি সম্ভাষণটাকে চালাতো। কে বলবে একটা পাখি, ঠিক যেন একটা মানুষ কথা বলছে, কথাও স্পষ্ট। পাখিটা কিন্তু বেশি দিন বাঁচেনি। বছর 2 বাদে হঠাৎ কি হলো, হঠাৎ মরে গেল এক সন্ধ্যায় পাখিটা। 2 দিন কিরিটি কেমন যেন গুম হয়ে রইল। মনে খুব লেগেছিল পাখিটার মৃত্যু কিরিটির। খবর পেয়ে আমি গেলাম, বললাম, এর জন্য এত মুষড়ে পড়েছিস? চল ইউসুফের কাছ থেকে আর একটা কাকাতুয়া জোগাড় করে নিয়ে আসি। এই যেন গাছের ফল, আঁকশি দিয়ে টানলেই হাতের মুঠোয় এসে পড়বে। ইউসুফ সত্যিই বলেছিল, এ পাখির তুলনা নেই। কিরিটি বলে, তা বলে তেমনটি আর মিলবে না, তারই বা কোনো মানে আছে? চল ওঠ। গেলাম ইউসুফের ওখানে। ইউসুফ ছিল। সব শুনে বললে, ও চিড়িয়া তো চট করে মেলে না বাবু, একটি ছিল, আপনাদের দিয়েছিলাম, এখন কোথায় পাবো? আনি দিতে পারো না একটা? যে এনেছিল সে একজন জাহাজের খালাসি, তার জাহাজ অস্ট্রেলিয়ায় গেলে ওইরকম কাকাতুয়া সে এনেছে বাড়বি। সে আর আসবে না? চিড়িয়া পেলেই আসবে, প্রায় বছর খানেক সে আসে না। 1 বছরের মধ্যে আর আসেনি সে? না, তার জাহাজ তো এদিকে বড় একটা আসে না, মধ্যে মধ্যে কখনো আসে একজন গুয়ানিজ, ডি সিলভা নাম তার। হতাশই অতঃপর আমাদের ফিরে আসতে হয়েছিল। অথ কাহিনীর উপক্রমণিকা বা মুখবন্ধ। অতঃপর 1.5 বৎসরাধিকাল পরে যে কাহিনীর জবনিকা উত্তোলন করতে চলেছি, তার সঙ্গে ওই ইউসুফ মিয়ার নামটা জড়িয়ে গিয়েছে। সংবাদপত্রে প্রকাশিত একটি সংবাদ সহসা আমার দৃষ্টি আকর্ষণ করে। সংক্ষিপ্ত সমাচার। টেরিটি বাজারের এক পাখিওয়ালা ইউসুফ মিয়াকে তার ঘরের মধ্যে গলাকাটা মৃতাবস্থায় রক্তাপ্লুত পাওয়া গিয়েছে। বর্ষাকাল, এবারে বৃষ্টি বা মনসুন শুরু হয়েছে শ্রাবণের একেবারে শেষে। গতকাল বিকেল থেকে শহরে প্রবল বর্ষণ চলেছে, একটানা প্রায় বলতে গেলে। রাস্তাঘাট প্রায় জলমগ্ন। বৃষ্টি একবার সামান্যক্ষণের জন্য ধরে, আবার প্রবল বর্ষণ শুরু হয়। বিকেলে গতকাল এসেছিলাম কিরিটির ওখানে, কিন্তু গৃহে ফেরা হয়নি প্রবল বর্ষণের জন্য। সকালবেলা তখনও আকাশটা যেন স্লেটের মতো ধূসর ও ভারী হয়ে আছে। থেকে থেকে বর্ষণ হচ্ছে। কিরিটির বসবার ঘরে আমি, কিরিটি ও কৃষ্ণা চা পান করছিলাম। আমার হাতে ওই দিনকার সংবাদপত্রটা। সহসা পাতা উল্টাতে উল্টাতে সংবাদটি আমার চোখে পড়ল। চমকে উঠলাম, এ কি? কি হলো? কিরিটি আমার মুখের দিকে তাকালো। ইউসুফকে কে যেন তার দোকান ঘরে নৃশংসভাবে খুন করে গিয়েছে। ইউসুফ? হ্যাঁ রে, সেই টেরিটি বাজারের চিড়িয়াওয়ালা ইউসুফ মিয়া। কি লিখেছে? গতকাল সকালে তার দোকান ঘরের মধ্যে তাকে রক্তাক্ত গলা কাটা মৃত পাওয়া গিয়েছে। তার একটা ছেলে ছিল না, কি যেন নাম? কিরিটি মৃদু কণ্ঠে বললে। সুলতান? সুলতান ছিল না বুঝি ওই সময়? সেও তো বাপের কাছেই থাকতো। সে রাত্রে সে দোকানে ছিল না, বরাহনগরে তার এক বন্ধুর ওখানে নিমন্ত্রণ খেতে গিয়েছিল। ভোর রাত্রে গিয়ে দেখে দোকানের দরজাটা ভেজানো। দরজা ঠেলে খুলতেই একরাশ পাখি চারিদিক থেকে তার চারপাশে ডেকে ডেকে উঠতে থাকে। ঘরের আলোটা নেভানো ছিল। থতমত খেয়ে প্রথমটায় ব্যাপারটা না বুঝতে পেরে সে অন্ধকারে থমকে দাঁড়িয়ে যায়। তারপর এগুতে গিয়ে পায়ে কি বেঁধে গিয়ে মেঝের উপর হুমড়ি খেয়ে পড়ে। তারপর কোনো মতে উঠে আলো জ্বালতেই চোখে পড়ে
তার বাপজান মেঝের উপর পড়ে আছে রক্তাপ্লুত অবস্থায়, তার গলাটা কাটা। সে তখনই চিৎকার করে আশেপাশে সকলকে ডাকে। অতঃপর পুলিশ আসে, কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। কিরিটি সংবাদটা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, লোকটা তো যতদূর মনে পড়ে বেশ নিরীহ শান্তশিষ্ট টাইপের ছিল। তাই তো ভাবছি অমন একটা লোককে কে খুন করতে পারে, আর কেনই বা করলো অমন করে। কথা আমার শেষ হলো না, জংলি এসে ঘরে ঢুকলো। বাবু। কি রে? একটা লোক দেখা করতে চায়। এত সকালে বৃষ্টি মাথায় করে আবার কে এলো? বললাম আমি। কিরিটি বলে, কি চাই, কোথা থেকে আসছে? আগে বললো বিশেষ দরকার নাকি আছে আপনার সঙ্গে। যা, কোথা থেকে আসছে, কি নাম জিজ্ঞাসা করে। আগে বললো টেরিটি বাজার থেকে আসছে। টেরিটি বাজার? চমকে উঠি। হ্যাঁ, ইউসুফ মিয়ার ছেলে সুলতান। যা, এই ঘরে নিয়ে আয়। কিরিটি সঙ্গে সঙ্গে আদেশ দেয়। জঙ্গলি চলে গেল। একটু পরেই জঙ্গলির পিছনে পিছনে যে যুবকটি এসে ঘরে ঢুকলো তার বয়স 22-23-এর মধ্যে। যুবকটি সুলতানি। বেশ কয়েক বছর পরে হলেও তাকে আমাদের কারো চিনতে কষ্ট হয় না, কারণ বারদুই ওকে ইউসুফের দোকানে দেখেছিলাম, তবে অন্য বেশভূষা। তখন পরনে ছিল চেক কাটা এক লুঙ্গি আর সাদা ময়লা পাঞ্জাবি। চুলের বাহারও বিশেষ ছিল না সে সময়। সাদামাটা চেহারা ও বেশ। আজ কিন্তু চেহারা ও বেশভূষায় অনেক পরিবর্তন পরিলক্ষিত হয়। মাথায় টেরি কেয়ারি করে ছাটা চুল ও ঠোঁটের উপরেই বাটারফ্লাই গোঁফ, মেহেদি রাঙানো নূর দাড়ি, রংটা মাজা মাজা, পেশল বলিষ্ঠ দেহের গড়ন, পরনে পায়জামা ও লখনৌ চিকনের পাঞ্জাবি। চিড়িয়াওয়ালা ইউসুফ মিয়ার বেটা বলে আজ যেন চিনবারই উপায় নেই সুলতানকে। যেন কোনো খানদানি মুসলমান ঘরের ছেলে, বেশ শৌখিন চেহারায় ও বেশভূষায়। বাবুজি, আপনারা দুজনেই আছেন, ভালোই হলো। সেলাম আলাইকুম বাবুজি। আমাকে চিনতে পারছেন? কিরিটি বললে, বসো সুলতান। কিরিটির আহ্বানে কোনো রকম সংকোচ না করে পায়ের জুতো খুলে ঘরের পুরু দামি কার্পেট মারিয়ে এসে একটা সোফার উপর আমাদের মুখোমুখি বসলো। আপনারা যে গরিবকে চিনতে পারবেন বুঝিনি। বাবুজি, একটা বিশেষ কারণে আপনার কাছে এসেছি। সুলতান কিরিটির মুখের দিকে তাকিয়ে বলে কথাটা। খবরের কাগজে একটু আগেই পড়ছিলাম তোমার আব্বাজান। হ্যাঁ বাবুজি, আমার আব্বাজানকে পরশু রাত্রে আমার অবর্তমানে কারা যেন শেষ করে রেখে গিয়েছে। তুমি ছিলে না? না বাবুজি, বরাহনগরে এক দোস্তের ওখানে গিয়েছিল। খানা পিনা শেষ হতে হতে অনেক রাত হলো। তারপর কোনো বাস বা গাড়ি পেলাম না, হাঁটতে হাঁটতে ফিরে এসেছি। কত রাতে পৌঁছেছিলে? রওনা হয়েছিলাম তো রাত 3টের পর, পৌঁছতে পৌঁছতে প্রায় 4:30। আশেপাশে কোনো জনমনীষী নেই। দরজা ঠেলে আব্বাজানকে ডাকতে যাব, হঠাৎ দেখি দরজা খুলে গেল, হাতে ঠেকা লেগে। আমি শুধালাম, তারপর? চমকে উঠেছিলাম। আব্বাজান তো কখনো দরজা খুলে শোয় না, খুব সতর্ক মানুষ। শোবার আগে দরজা ঠিক বন্ধ হলো কিনা ভালো করে পরীক্ষা না করে কখনো শুতে যায় না। সেই মানুষ দরজা খুলে রেখেছে, কেমন যেন খটকা লাগলো। দরজা খুলে যেতে প্রথমে তোমার চোখে কি পড়েছিল সুলতান? প্রশ্ন করে কিরিটি এবারে। অন্ধকার, পাখার ঝটাপট শব্দ। মনে হলো যেন অন্ধকার ঘরটার মধ্যে পাখিগুলো খাঁচা থেকে বের হয়ে পাখা ঝাপটাচ্ছে। প্রথমটায় কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম। অন্ধকারেই বোধহয় কয়েক পা এগিয়েছিলাম, হঠাৎ বাধা পেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলাম অন্ধকারে। কিসে বাধা পেলে? তখন বুঝতে পারিনি, পকেটে টর্চ ছিল না, তাই কোনো মতে অন্ধকারেই উঠে দাঁড়িয়ে হাতড়ে হাতড়ে ঘরের দেওয়ালে আলোর সুইচটা টিপে দিতে সবকিছু নজরে পড়লো। মেঝের উপর রক্তাক্ত অবস্থায় উপুর হয়ে পড়ে আছে আমার আব্বাজান। ঘরের মেঝেতে চাপ চাপ রক্ত, আর ঘরের সব পাখির খাঁচার দরজাই বলতে গেলে খোলা। উঠছে বসছে ডানা দাপটাচ্ছে, সব যেন উলট পালট তছনছ। কিন্তু সে সবকিছু দেখবার আমার সময় হয়নি। ছুটে গিয়ে আব্বাজানের উপর হুমড়ি খেয়ে পড়ে চেঁচিয়ে উঠলাম, আব্বাজান, আব্বাজান। সেই সময় নজরে পড়লো আব্বাজানের গলাটা একেবারে দু ফাঁক করে কাটা। তারপর তুমি কি করলে সুলতান?
আমার চেঁচামেচিতে আশেপাশের দোকান থেকে সবাই ছুটে এলো, তারাই তখন পুলিশে খবর দিল। পুলিশ এলো, সকলকে জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু কেউ কোনো হদিস দিতে পারলো না। কেউ কিছু বলতে পারলো না, কেউ কিছুই নাকি জানে না, জানতেও পারেনি। সুলতানের মুখে সব কথা শুনে অনেকক্ষণ চুপ করে রইল কিরিটি। তারপর এক সময় প্রশ্ন করলো, কিন্তু তুমি আমাদের কাছে এসেছো কেন? বাবুজি, আমার আব্বাজানের কাছেই আপনার কথা শুনেছিলাম। আপনি খুব বড় একজন গোয়েন্দা। আব্বাজানই একদিন আমাকে বলেছিল। হঠাৎ কাল রাত্রে আপনাদের কথা আমার মনে পড়লো বাবুজি। কালই আসতাম, কিন্তু বৃষ্টির জন্য আসতে পারিনি। জানি না আমার আব্বাজানকে অমন করে কে খুন করেছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সে কথা জানতে পারছি আমার মনের দুঃখ যাবে না। কেবলই মনে হচ্ছে সে রাতে যদি আমি বরাহনগরে না যেতাম, তবে হয়তো ওই ঘটনা ঘটতো না। আমার আব্বাজানকে অমন করে প্রাণ দিতে হতো না। মনে হচ্ছে তাই আমিই দায়ী। আমার আব্বাজানের মৃত্যুর জন্য আমিই দায়ী। বলতে বলতে গলাটা যেন কান্নায় বুঝে এলো সুলতানের। চোখের কোলবে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। একটু থেমে হাতের পাতায় চোখের অশ্রু মুছে সুলতান বললে, জানেন বাবুজি, আব্বাজান সেদিন সন্ধ্যায় আমাকে যেতে দিতে চাইনি। বলেছিল আজ বরাহনগরে নাই গেলি বেটা, কিন্তু শুনিনি তার কথা। দোস্ত মুকসুদ নিমন্ত্রণ করেছে। অনেক কালের দোস্তি আমাদের। তাছাড়া অনেকদিন দেখা সাক্ষাৎ ছিল না, তাই আব্বাজানের কথায় কান দিই। সুলতানের দুই চোখের কোল আবার অশ্রুতে ভরে ওঠে। বাইরে আবার বৃষ্টি নামলো বেশ জোরে। বাবুজি, আপনার যোগ্য পারিশ্রমিক হয়তো আমি দিতে পারবো না, তবে সাধ্যমতো দেবো। কিছু টাকা আমি সঙ্গেই এনেছি। বলে 100 টাকার খান তিনেক নোট জামার পকেট থেকে বের করলো সুলতান। টাকা তুমি রাখো সুলতান, কিরিটি বললে। বাবুজি, আপনি কি তাহলে আমাকে কৃপা করবেন না? আমি যথাসাধ্য চেষ্টা করব তোমার আব্বাজানের হত্যাকারীকে খুঁজে বের করতে। আমার পারিশ্রমিকের জন্য তুমি ভেবো না, আগে কাজটা হোক, তারপর যা খুশি তোমার তুমি দিও। বাবুজি, এখন কয়েকটা প্রশ্নের আমার জবাব দাও শুনতে। বলুন। তোমাদের কি কোনো দুশ্মন বা শত্রু ছিল? দুশ্মন? হ্যাঁ, তোমার বা তোমার আব্বাজানের। আমরা ওইখানে আজ 20 সালেরও উপরে আছি। আব্বাজানকে সবাই ওখানে খুব ভালোবাসতো, কারণ দায়ে অদায়ে আব্বাজান সকলকেই অর্থ বা তাগত দিয়ে সাহায্য করত। আমার সঙ্গে অবশ্যই কখনো কখনো কারো ঝগড়াঝাটি মারামারি হয়েছে, কিন্তু আচ্ছা, ওই ব্যবসায় তোমাদের লাভ হতো কিরকম শুনতো? মিথ্যে বলবো না বাবুজি, আব্বাজান ওই ব্যবসা করে বেশ কিছু জমিয়েছিল। কত টাকা হবে? তা 10-12 হাজার তো হবেই। সেই টাকা কোথায় সে রাখতো? ঘরে একটা হাঁড়ির মধ্যে। সেই টাকাগুলো আছে তো? হাঁড়িটা যেমন ছিল তেমনই আছে। সে আমি ওই দিনই রেখেছি। তাহলে টাকার জন্য নয়? কি বললেন বাবুজি? না, তোমার কথা শুনে মনে হচ্ছে সুলতান কেউ টাকা পয়সার লোভে তোমার আব্বাজানকে খুন করেনি। আচ্ছা সুলতান, বলুন বাবুজি। কিরিটি একটু থেমে বলে, কাউকে তুমি সন্দেহ করো যে তোমার আব্বাজানকে খুন করতে পারে? আমার মাথার মধ্যে তো কিছুই আসছে না বাবুজি। এমন নিষ্ঠুর ভাবে কেউ আব্বাজানকে হত্যা করতে পারে? আচ্ছা সুলতান, বলুন বাবুজি। পাখি কিনতে তো অনেকেই আসতো তোমাদের কাছে। তা আসতো। অনেক সময় অনেক বড় বড় রহিস আদমিও আমাদের ওই দোকানে পাখির খোঁজে এসেছে। গত 7 দিনের মধ্যে বা ধরো দিন 10-15-র মধ্যে এমন কোনো বিশেষ খরিদ্দার তোমাদের দোকানে এসেছিল কি? মানে আমি বলতে চাই সাধারণ পাখির খদ্দের নয়, কোনো দামি পাখি যা হয়তো এদেশে চট করে পাওয়া যায় না। তেমনি তো কই কিছু মনে পড়ছে না বাবুজি। সবসময় কি তুমি দোকানে থাকতে? না, তা থাকতাম না বটে। আব্বাজানই সবসময় থাকতো দোকানে। দোকান ছেড়ে কখনো আব্বাজান ইদানিং কোথাও যেত না। হয়তো তুমি যখন ছিলে না তখন আসতে পারে। তা পারে হয়তো। ভালো কথা, মনে হচ্ছে কথাটা আপনার জানা উচিত। কি কথা বলো তো? দিন 15-16 আগের ব্যাপার। ডি সিলভার সঙ্গে একটা লোক একটা সিঙ্গাপুরি ময়না নিয়ে এসেছিল।
ওই ধরনের ময়না 8-10 বছরে হয়তো একটা আধটা আসে। সিঙ্গাপুরি ময়না? হ্যাঁ, দেখতে ভারী সুন্দর, কালো কুচকুচে। ঠোঁটটা ঠিক সাধারণ ময়নার মতো হলদে নয়, হলদে আর সাদায় মেশানো, অনেকটা ফিকে সোনার মতো রং। চোখ দুটো লাল। ওই পাখিটাকে শেখালে সে যে কেবল মানুষের মতো শেখানো বুলি কপচায় তা নয়, মানুষের মতো যা আপনি জিজ্ঞাসা করবেন তার মনিব সম্পর্কে সব বলবে। মনিব যদি বেরোবার সময় কোথায় সে যাচ্ছে এবং কখন ফিরবে বলে যায়, কেউ এসে মনিব সম্পর্কে জিজ্ঞাসা করলে ঠিক বলে দেবে। অথচ না জানা থাকলে অন্য ময়না থেকে চট করে ওই ময়নার পার্থক্য বোঝা যায় না। ভারী আশ্চর্য তো। হ্যাঁ বাবুজি, সত্যি ওই পাখির তুলনা নেই, দামও তেমনি। কিরকম দাম? 2000 তো বটেই। বলো কি সুলতান, একটা পাখির দাম 2000? অমন চিজ, তার দাম হবে না? লখনৌয়ের এক নবাবের ওইরকম একটা পাখি ছিল। নবাব মরবার পর সে পাখিটা 4000 টাকায় বিক্রি হয়েছিল। সেই রকম একটা ময়না এসেছিল তোমাদের দোকানে? হ্যাঁ, ডি সিলভার সঙ্গের লোকটি অমন একটি ময়না এনেছে। ইউসুফ কিনেছিল ময়নাটা? হ্যাঁ। কতই? 1000 টাকায়। তারপর? যে লোকটি ডি সিলভার সঙ্গে আসছিল ওই ময়না নিয়ে, সে কিন্তু ওই ময়নার গুণাগুণ জানতো না। ডি সিলভাও সঠিক জানতো মনে হয় না। তবে ডি সিলভা আব্বাজানের সঙ্গে ব্যবসা করে করে রীতিমতো চালাক হয়ে উঠেছিল। আব্বাজানের মুখের হাবভাব দেখেই চিড়িয়ার দাম কিছুটা অনুমান করে দিত। তারপর দাম দস্তুর শুরু করত। ওইভাবে দাম দস্তুর করতে করতেই আঁচ করে নিলে ডি সিলভার চিড়িয়াটা দামি না সাধারণ চিড়িয়া একটা। তারপর চিড়িয়া চিনতে আব্বাজানের জুড়ি এ শহরে ছিল না। আব্বাজানের মুখে শুনেছি প্রথম যৌবনে আব্বাজান লখনৌয়ের এক সাহেবের কাছে চাকরি করত। তার ছিল চিড়িয়া পোষা শখ। দেশ বিদেশ ঘুরে ঘুরে নানা ধরনের চিড়িয়া এনে নিজের বাড়ির বাগানে বিরাট বিরাট খাঁচা তৈরি করে তার মধ্যে জড়ো করেছিল। সাহেবের যে চিড়িয়া পোষারই শখ ছিল তাই নয়, চিড়িয়া চিনতেও তার জুড়ি দ্বিতীয় কেউ ছিল না। চিড়িয়া দেখেই তিনি বলে দিতে পারতেন কি জাতের কোন দেশের চিড়িয়া সেটা, তার কি গুণাগুণ। দীর্ঘ 6 বছর তার কাছ থেকে আব্বাজান চিড়িয়া সম্পর্কে অনেক কিছু জেনেছিল। পরে কলকাতা শহরে এসে চিড়িয়ার ব্যবসা শুরু করে। কিন্তু সেই সিঙ্গাপুরি ময়নাটার কথা তুমি কি বলছিলে সুলতান? কিরিটি আবার প্রশ্ন করে। সুলতান আবার বলতে শুরু করে, সেই লোকটি চিড়িয়া বেঁধে চলে গেল আব্বাজানকে। আমি জিজ্ঞাসা করলাম অত দাম দিয়ে ওই ময়নাটা কিনলে কেন? আব্বাজান বললে যে দামে কিনেছি তার 3 গুণ দামে চিড়িয়াটা বিক্রি হবে বেটা। তুই বরং এক কাজ কর, রায় সাহেবকে একটা খবর দিয়ে। মানে আমাকে? হ্যাঁ, কিন্তু আসি আসি করতে করতে আমার আশা হয়নি আপনার কাছে। ইতিমধ্যে একটা ব্যাপার ঘটেছিল। কি? চিড়িয়াটা কেনবার ঠিক দিন 7 পর এক সন্ধ্যায় বিরাট একটা গাড়িতে চেপে একজন স্যুট পরা ভদ্রলোক আমাদের দোকানের সামনে এসে গাড়ি থেকে নামল। সে এসেই সেই চিড়িয়াটার খোঁজ করল। আব্বাজান বললে আছে, কিন্তু দাম 3000 টাকা পড়বে। তারপর লোকটা চিড়িয়াটা দেখতে চাইল। আব্বাজান দেখালো, আর আশ্চর্য, খাঁচা সমেত চিড়িয়াটা তার সামনে এনে রাখতেই চিড়িয়াটা হঠাৎ বলে উঠল, রবিন রবিন রবিন। আব্বাজান তখন শুধায় লোকটিকে, চিড়িয়াটা কি আপনার চেনা? আপনার নাম কি রবিন? লোকটা কি জবাব দিল? বললে, না না, ওই চিড়িয়া আমি আগে কখনো দেখিনি। তাছাড়া আমার নামও রবিন নয়। আব্বাজান আর কোনো কথা বলে না। লোকটা দর কষাকষি শুরু করলো এবং শেষ পর্যন্ত দরে না পোষাতে লোকটা চলে গেল। কত টাকা দিতে চেয়েছিল লোকটা? 2000 পর্যন্ত দিতে চেয়েছিল। হুম। তারপর আর সে আসেনি? না। পাখিটা এখনো তাহলে বিক্রি হয়নি? না। তবে কি? সে রাত্রে আবার যখন একে একে চিড়িয়াগুলোকে খাঁচায় ভরলাম, সেই ময়নাটাকে কিন্তু দেখতে পেলাম না। সে পাখিটা নেই? না। পুলিশকে কথাটা তুমি জানিয়েছিলে সুলতান? না, মনে হয়নি। আজ আপনার কথা শুনে হঠাৎ মনে হওয়ায় কথাটা আপনাকে বললাম। অনেকক্ষণ অতঃপর কিরিটি চুপ করে রইল। একটা চুরুটে অগ্নিসংযোগ করে নিঃশব্দে ধূমপান করতে থাকল। মনে হলো কিরিটি যেন কি ভাবছে। সুলতান বাবুজি, ডি সিলভা কলকাতায় এলে কোথায় থাকে তুমি জানো? না তো বাবুজি।
তবে সে আর কোথায় থাকবে, তার জাহাজেই থাকতো। আচ্ছা, সেই লোকটিকে দেখলে তুমি চিনতে পারবে? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। লোকটা দেখতে কেমন বলো তো? লোকটা বেটে, গায়ের রং ফর্সা, চ্যাপ্টা নাক, ছোট ছোট চোখ, পুরু ঠোঁট। ভারতীয় বলে ঠিক মনে হয় না। বয়স কত হবে? বছর 40 হবে। আচ্ছা, আজ তুমি যাও সুলতান, কাল হয়তো তোমার দোকানে একবার যেতে পারি। সন্ধ্যার দিকে দোকানে থাকবে তো? থাকবো। অতঃপর সুলতান বিদায় নিল। সুলতান বিদায় নেওয়ার পরও অনেকক্ষণ কিরিটি নিঃশব্দে বসে বসে চুরুট টানতে থাকে। বুঝতে পারি কোনো একটা চিন্তা কিরিটির মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। বাইরে বৃষ্টি সমানে ঝরতে থাকে। ঘণ্টাখানেক বাদে আমি বিদায় নিলাম। কিরিটি তখনও পূর্ববৎ সোফাটার উপর বসে অন্যমনস্কভাবে ধূমপান করে চলেছে। বাইরে বের হয়ে দেখি কিরিটির বাসার সামনে বেশ জল জমেছে, প্রায় গোড়ালি ডুবে যায়। হীরা সিংকে ডাকলাম। হীরা সিং, আমাকে একটু বাসায় পৌঁছে দেবে? কেউ নেই স্যার। ঠেরিয়ে হাম আবি গাড়ি লেতে। হীরা সিং শেষ পর্যন্ত আমাকে গৃহে পৌঁছে দিয়ে গেল। সারাটা দ্বীপ্রহর আমি ইউসুফের হত্যার ব্যাপারটাই চিন্তা করতে থাকলাম। সুলতানের কথায় মনে হলো কোনো ডাকাতি বা রাহাজানির ব্যাপার নয়। ইউসুফকে হত্যা করার পিছনে কারো কোনো গূঢ় উদ্দেশ্য আছে। কিন্তু সেটা কি? কি উদ্দেশ্য থাকতে পারে? সেই ময়নাটার সঙ্গে কোনো সম্পর্ক নেই তো? ময়নাটা নিখোঁজ হয়েছে। সুলতানের কথা শুনে মনে হয় ইউসুফ মিয়ার নৃশংস হত্যার সঙ্গে হয়তো ওই কালো পাখিটার কোনো যোগসূত্র কোথাও আছে, এবং ওই হত্যার পিছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। সন্ধ্যার দিকে আবার কিরিটির ওখানে গিয়ে দেখি কিরিটি তার বসভার ঘরে বসে আপন মনে তাস নিয়ে একা একা পেশেন্স খেলার মধ্যে মগ্ন হয়ে আছে। পাশের সোফায় গিয়ে বসলাম, আর চোখে তাকালাম কিরিটির মুখের দিকে। কিন্তু তার মুখের কোথাও কোনো চিন্তার রেখা পর্যন্ত যেন নেই। একটা ইংরেজি পিক্টোরিয়াল টেনে নিয়ে সামনের সেন্টার টেবিলের উপর রেখে তার পাতা উল্টাতে থাকলাম। নিস্তব্ধতা ভঙ্গ করে একসময় কিরিটি কথা বলল। তুই চলে যাওয়ার একটু পরেই পূর্ণ লাহিড়ী এসেছিলেন। হ্যাঁ। হঠাৎ? সঙ্গে এক ভদ্রমহিলা ছিলেন। ভদ্রমহিলা? হুম। কে সে? সিঙ্গাপুরের এক বিখ্যাত জুয়েল মার্চেন্ট মিস্টার জোসেফের বোরমিনি স্ত্রী মাথিন। হঠাৎ কি ব্যাপারে তোর কাছে এসেছিলেন? ভদ্রমহিলার একটা বহু মূল্যবান মুক্তার হার চুরি গিয়েছে। মুক্তার হার? হ্যাঁ, তার ধারণা সেটা ভারতবর্ষে এসেছে। হঠাৎ ওই রকম ধারণার কারণ? কারণ একটা আছে বইকি। কিরকম? ভদ্রমহিলার রঘুনাথন নামে এক মালোয়ালি ভৃত্য ছিল। মাসখানেক আগে হঠাৎ রঘুনাথন নিরুদ্দেশ হয়ে যায় এক সকালে। অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায় না, এবং ওই দিনই ভদ্রমহিলা জানতে পারেন তার বহু মূল্যবান সেই মুক্তার মালাটিও পাওয়া যাচ্ছে না। মালাটা কোথায় ছিল? আগের দিন একটা পার্টিতে ভদ্রমহিলা ওই মুক্তার মালাটি গলায় পরে পার্টিতে যান। ফিরেন অনেক রাত্রে একটু মত্ত অবস্থাতে। তার স্পষ্ট মনে আছে রাত্রে গৃহে ফিরে শয়নের পূর্বে মালাটি গলা থেকে খুলে নিজের মাথার বালিশের তলায় খুলে রেখে দিয়েছিলেন। দুপুরে সেই মালার কথা মনে পড়ায় মালার খোঁজ করতে গিয়ে দেখেন বালিশের নিচে মালাটি নেই। তখন তিনি ঘরের সর্বত্র খোঁজেন, যদি অন্য কোথাও রেখে থাকেন রাত্রে, কিন্তু বহু অনুসন্ধান করেও সেটির আর কোনো সন্ধান পাওয়া যায় না। তারপর আরো একটা ব্যাপার ঘটেছিল। কি? ভদ্রমহিলার একটি ময়না পাখি ছিল। ময়না পাখি? হ্যাঁ, ঠিক যেমনটি আমরা আজ সুলতানের মুখে শুনেছি তেমন একটি ময়না ওই মহিলা ছিল। রঘুনাথনের নিরুদ্দেশের সঙ্গে সঙ্গে খাঁচা সমেত ওই ময়নাটিও নিখোঁজ। সত্যি? হ্যাঁ। আর সেই কারণেই পরশু সকালের প্লেনে ওই মহিলা কলকাতায় এসে পৌঁছেছেন। এখানকার পুলিশের সাহায্যে যদি কোনো উপায় বের করা যায় তার মুক্তার মালাটি। কারণ তার স্থির বিশ্বাস ওই মুক্তার মালা, ময়না পাখিটি ও রঘুনাথনের সঙ্গে একটা যোগাযোগ আছে। পূর্ণ লাহিড়ী তাই মহিলাকে আমার কাছে নিয়ে এসেছিল। তবে কি কিরিটি? কি? ওই ইউসুফের হত্যার সঙ্গে? আমার ধারণা তাই সুব্রত, এবং আমার অনুমান যদি ভুল না হয় তো ইউসুফ ওই ময়নাটিকে কিনেছিল ডি সিলভার সঙ্গে সেই লোকটির কাছ থেকে। ওই পর্যন্ত বলেই সহসা কিরিটি সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। সুব্রত? কি?
চল একবার বেরোবো। রাত তখন 8টা হবে। বাইরে বৃষ্টি নেই বটে, তবে আকাশ মেঘে মেঘে থমথম করছে। এই সময় কোথায় বেরোবি? বাইরে আকাশের অবস্থা ভালো নয়, বললাম আমি। কিরিটি সে কথায় কর্ণপাত না করে বললে, তুই বস সুব্রত, চট করে জামাটা গায়ে দিয়ে আসছি আমি। কিরিটি ঘর থেকে বের হয়ে গেল। গাড়ি যখন রসা রোডে পড়লো, ওভারব্রিজটার তলা দিয়ে ঝমঝম করে বর্ষণ শুরু হলো। কিন্তু চলেছিস কোথায় এই বৃষ্টির মধ্যে? প্রশ্নটা করে তাকালাম আমি আমার পাশে উপবিষ্ট কিরিটির মুখের দিকে। অন্ধকারে কিরিটির মুখটা ভালো দেখা যায়। কিরিটি আমার প্রশ্নের জবাব না দিয়ে একটা চুরুটে অগ্নিসংযোগ করতে ব্যস্ত হয় লাইটারের সাথে। চুরুটটা ধরানো হলে পর বলল, আমাকে নয়, হীরা সিংকে উদ্দেশ্য। হীরা সিং, গ্র্যান্ড হোটেল। হীরা সিং নিঃশব্দে কেবল একবার মাথাটা হেলালো। প্রবল বর্ষণের মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলেছে। ওয়াইপার দুটো ঘন ঘন ওঠানামা করছে উইন্ডস্ক্রিনের মসৃণ গাত্রের উপর। কিন্তু তাতে করে সামনের রাস্তাটা যে খুব স্পষ্ট দেখা যায় তা নয়, বরং ভিতরে বাষ্পে কেমন ঝাপসা ঝাপসা হয়ে যায়। ট্রাম, লরি, বাস, ট্যাক্সি ও প্রাইভেট কারগুলো যথাসাধ্য নিজেদের বাঁচিয়ে এদিক ওদিক চলেছে। তারই মধ্য দিয়ে ছাতা মাথায় পথিকের দল চলেছে। পথের দুপাশে দোকানের সামনে প্রবল ধারার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মানুষের ভিড় জমেছে। ভাবছিলাম, কিরিটি হঠাৎ গ্র্যান্ড হোটেলে এ সময় চলেছে কেন? হঠাৎ কিরিটির কথায় চমক। সুব্রত, কি? ম্যাডাম মার্থিন গ্র্যান্ডে উঠেছেন, তার ওখানেই যাচ্ছি। একদম মনে ছিল না রে, ভদ্রমহিলা আজ সন্ধ্যার সময় তার সুইটে ড্রিঙ্কের জন্য আমন্ত্রণ জানিয়েছে। কথাটা যদিও আদৌ বিশ্বাসযোগ্য নয়, কারণ কিরিটি এই বৃষ্টির মধ্যে কেবল এক স্বল্প পরিচিতা মহিলা ড্রিঙ্কের আমন্ত্রণে তার হোটেল সুইটে চলেছে, কথাটা আর যেই বিশ্বাস করুক, আমি বিশ্বাস করতে পারি না। তাই চুপ করেই ছিলাম। তোকে কিন্তু একটা কাজ করতে হবে সুব্রত। কি? আবার তাকালাম কিরিটির মুখের দিকে। অন্ধকারে আমি যখন ভদ্রমহিলার সঙ্গে কথা বলবো, তুই যতটা সম্ভব চারিদিকে নজর দিয়ে দেখবি। তুই কি ড্রিঙ্কের নিমন্ত্রণ রাখতেই চলেছিস? তাছাড়া আর কি। ভদ্রমহিলা খুব অ্যাকমপ্লিশড, আলাপ করে আনন্দ পাবি। চোখে মুখে একটা বুদ্ধির প্রাখর্য আছে। আমি কোনো জবাব দিই না। হোটেলে পৌঁছে লিফটে 3 তলায় উঠে লম্বা করিডোরটা অতিক্রম করে নির্দিষ্ট সুইটের সামনে গিয়ে পৌঁছলাম। বেল টিপতেই ভিতর থেকে নারী কণ্ঠে আহ্বান এলো, কামিং। ভিতরে প্রবেশ করে সুইটের সিটিং রুমের ভদ্রমহিলার সঙ্গে মুখোমুখি হলাম। ভদ্রমহিলা সত্যিই সুন্দরী, দৃষ্টি আকর্ষণ করবার মতো নিঃসন্দেহ। বয়স 40-এর কাছাকাছি হবে। রোগা পাতলা গরম, গাত্রবর্ণ উজ্জ্বল গৌর, পরনে বর্মিনীদের ধরনে একটি দামি সিল্কের লুঙ্গি ও গায়ে আদ্যির ফুলহাতা জামা। মুখের গড়ন ঠিক বর্মিনীর মতোই, পাতলা একটা প্রসাধনের ছাপ মুখে। মাথায় বিরাট একটা প্যাগোডা খোঁপা, দুহাতে 3 গাছি করে হীরকখচিত চুড়ি, গলায় হীরার কণ্ঠি, কানে হীরার দুল। উজ্জ্বল আলোয় হীরকখণ্ডগুলি যেন ঝিলিক খাচ্ছিল। গুড ইভিনিং, আসুন মিস্টার রায়, আপনার জন্যই আমি অপেক্ষা করছিলাম। কথাটা বলে মহিলা আমার দিকে একবার তাকিয়ে পুনরায় কিরিটির দিকে দৃষ্টিপাত করলেন। আমার বন্ধু সহকারী সুব্রত রায়। মহিলা প্রত্যুত্তরে মৃদু হেসে বললেন, আপনারা দুজনেই রায়? হ্যাঁ, হাসলো জবাবে কিরিটি। বসুন। মুখোমুখি দুটো সোফায় আমরা বসলাম। মহিলাও বসলেন মুখোমুখি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই না? হ্যাঁ, কিরিটি জবাব দিল। বৃষ্টি দেখে ভাবছিলাম বোধহয় আসতে পারবেন না। কিরিটি মৃদু হেসে বললে, এ সময় বৃষ্টি তো হবেই, মনসুন। উনি যখন আপনার সহকারী, আমরা নিঃসংকোচেই কথাবার্তা বলতে পারি মিস্টার রায়, তাই তো? হ্যাঁ। মালা, মহিলার ডাকে ভিতরের ঘর থেকে একটি 24-25 বছরের বর্মী তরুণী বের হয়ে এলো। ইয়েস ম্যাম। বুঝলাম মালা ওই মহিলার পরিচারিকা।
মালাও দেখতে সুন্দরী এবং পরিচারিকা হলেও তার বেশভূষা দামি এবং চোখে মুখে প্রসাধনের চিহ্ন সুস্পষ্ট। মালা, ড্রিঙ্কস কি দেবো বলুন মিস্টার রায়? হুইস্কি আনুন। আমার কাছে কিন্তু সব রকম ড্রিঙ্কসই আছে, অন্য কিছু যদি। না, হুইস্কি আনতে বলুন। বলা বাহুল্য ইংরেজিতেই কথাবার্তা চলছিল। ভদ্রমহিলা চমৎকার শুদ্ধ ইংরেজি বলেন। মালা চলে গেল। আরো আধ ঘন্টা পরে দ্বিতীয় রাউন্ড ড্রিঙ্কস চলছে। তখন দেখলাম ভদ্রমহিলা বেশ ভালোই ড্রিঙ্কস করতে অভ্যস্ত। কিছুক্ষণ নানা ধরনের কথাবার্তার পর হঠাৎ একসময় ভদ্রমহিলা বললেন, মিস্টার লাহিড়ী বলছিলেন আপনি ঠিকই আমার হাতটা উদ্ধার করে দেবেন। কিরিটি কোনো জবাব দেয় না। মহিলা আবার বলেন, আমি যখন আমার স্বামীকে বললাম এ আর কারো কাজ নয়, ওই রঘুনাথনেরই কাজ, আর সে হাটটা চুরি করে সোজা ইন্ডিয়াতেই এসেছে। জোসেফ কি বলেছিল জানেন? কি বলেছিল? তাই যদি হয়ে থাকে তাহলে যেন সে হার আর কোনোদিনই ফেরত পাওয়া যাবে না, কারণ রঘুনাথনকে কোনোদিনই আর ট্র্যাক করতে পারবে না। আচ্ছা মিস্টার রায়, বলুন, একবার ওর দেশে গিয়ে খোঁজ করলে হতো না? একটা কথা মিসেস জোসেফ। কি বলেন তো? ওই রঘুনাথনের কোনো ছবি আপনার কাছে আছে? ছবি? ইউ মিন ফটো? হ্যাঁ, আমার অ্যালবামের মধ্যে থাকতে পারে। ইয়েস, হ্যাঁ মনে পড়েছে। আমার পাখিটার খাঁচার সামনে দাঁড়িয়ে ও যখন একদিন পাখিটাকে খাওয়াচ্ছিল, আমি পাখিটার একটা ফটো নিয়েছিলাম। বোধহয় সেটা আমার অ্যালবামে আছে। রঘুনাথনই কি পাখিটাকে খাওয়াতো নাকি? হ্যাঁ, পাখিটা ওকে খুবই ভালোবাসতো। বেশিক্ষণ ওকে না দেখতে পেলেই পাখিটা চেঁচাতো, নাথন নাথন করে। তাই বুঝি? হ্যাঁ, সামনে এলে চুপ করতো। মিসেস জোসেফ, বলুন, অ্যালবাম কি আপনার সঙ্গে আছে? হ্যাঁ, একবার দেখতে পারি অ্যালবামটা? আনছি আমি। মহিলা উঠে গেল এবং একটু পরেই সুদৃশ্য চামড়ার দামি একটা অ্যালবাম হাতে ঘরে এসে ঢুকলেন। এই যে। মহিলা নিজেই পাতা উল্টে ফটোটা বের করে দিলেন। কিরিটি হাতে নিয়ে অ্যালবামের ফটোটা দেখতে লাগলো। আমিও দেখি। হঠাৎ চোখ তুলতেই নজরে পড়ল দরজার ওপাশে দাঁড়িয়ে মালা। মালার সঙ্গে চোখাচোখি হতেই সে সরে গেল চট করে দরজার আড়ালে। এই ফটোটা আমি নিতে পারি? নিশ্চয়ই, খুলে নিন না। কিরিটি অ্যালবাম থেকে ফটোটা খুলে নিল। পোস্টকার্ড সাইজের সিপিয়া প্রিন্টিং করা ফটোটা। খুব ভালো উঠেছে ফটোটা। পাখিটার ক্লোজ আপে ফটোটা তোলায় রঘুনাথনের মুখটাও স্পষ্ট উঠেছে। রঘুনাথন বোধহয় ফটো তোলার সময় যে ফটো তুলছিল তার দিকেই তাকিয়েছিল। মহিলা আবার বললেন, জোসেফ আমাকে ইন্ডিয়াতে আসতে দিতে চাইনি, এক প্রকার জোর করেই আমি চলে এসেছি, কারণ হাটটার সঙ্গে আমার একটা সেন্টিমেন্ট জড়িয়েছিল। কিরকম? কিরিটি প্রশ্ন করে। জোসেফ আমার স্বামী হলেও বলবো মানুষ বড় কৃপণ প্রকৃতির। তাই বুঝি? হ্যাঁ, হাত দিয়ে তার কখনো একটা পয়সাও গলে না। তবু গত বছর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ডেতে সে ওই পার্লের হাটটা আমাকে প্রেজেন্ট করেছিল। আর আমাদের 11 বছরের ম্যারেড লাইফে এই প্রথম তার বিবাহ বার্ষিকীতে মূল্যবান প্রেজেন্ট আমাকে, যার দাম কমপক্ষে 30-40 হাজার টাকা। কিন্তু তাই যদি বলেন তো। কেটির মুখের কথা শেষ হলো না। মার্থিন বললেন, বুঝতে পেরেছি, আপনি আমার এই হীরার সেটটার কথা বলছেন তো? হ্যাঁ, মানে, কিন্তু এই সেটটা জোসেফের দেওয়া নয়। যদি কিছু মনে না করেন তো। মনে করবার কিছু নেই মিস্টার রায়। মার্টিন হাসলেন। বললেন, এটা আমার বাবার বিয়েতে দেওয়া উপহার। কিন্তু মনে হচ্ছে ও হীরাগুলো নকল নয়, অনেক দাম হবে। আমার বাবার আমি একমাত্র সন্তান। বাবারও জুয়েলারি ব্যবসা আছে। রেঙ্গুনের একজন ধনী নামকরা জুয়েলার আমার বাবা। একটা কথা বলবো মিসেস জোসেফ? বলুন। অ্যালবামের প্রথম পাতাতেই যে ফটোটা দেখলাম আপনার পাশে, তিনি নিশ্চয়ই আপনার স্বামী? হ্যাঁ, আমার স্বামী। তাহলেও আমি কিন্তু প্রথম পক্ষ। আমাদের দুজনের মধ্যে বয়সের পার্থক্য অনেক, প্রায় 22 বছর। 22 বছর? হ্যাঁ, যখন আমাদের বিয়ে হয় আমার 22 আর আমার স্বামী 44। Rather, he was an old man at that time.
বাবার এতটুকু ইচ্ছা ছিল না আমাদের বিয়ের ব্যাপারে, কিন্তু শেষ পর্যন্ত তাকে মত দিতে হয়েছিল আমার একান্ত ইচ্ছা দেখে। বলতে বলতে একটু থামলেন মাথিন। হাতের গ্লাসটা তার শূন্য হয়ে গিয়েছিল। একটা বড় পেগ গ্লাসে ঢেলে সোডা মিশিয়ে দীর্ঘ একটা চুমুক দিয়ে বলতে লাগলেন আবার মাথিন। জোসেফ দামি ও রেয়ার জুয়েলসের সন্ধানে বলতে গেলে সারা পৃথিবীটা ঘুরেছিল তার। দীর্ঘ 22টা বছর জীবনের বিচিত্র তার সে অভিজ্ঞতা। মধ্যে মধ্যে সে রেঙ্গুনে আসতো, আমাদের মার্চেন্ট স্ট্রিটের বাড়িতে থাকতো। ওই আসা যাওয়াতেই তার সঙ্গে আমার আলাপ হয়। মাথিন আবার থামলেন। তারপর রাত্রে খাওয়া দাওয়ার পর বাইরের ঘরে বসে জোসেফ তার জীবনের অভিজ্ঞতার কথা, নানা ধরনের দামি রেয়ার জুয়েলসের বিচিত্র সব কাহিনী আমাকে শোনাতো। গল্প উপন্যাসের চাইতেও সেসব রোমাঞ্চকর। আমি অদ্ভুত একটা থ্রিল যেন অনুভব করতাম সেই সব কাহিনী জোসেফের মুখে শুনতে শুনতে। একটু একটু করে তার প্রতি আমি আকৃষ্ট হই। হয়তো সমস্ত ব্যাপারটা আমাদের কাছে অ্যাবসার্ড, অবিশ্বাস্য মনে হবে, কিন্তু তবু আমি যেন কেমন একটা আকর্ষণ অনুভব করতাম। আর সেই আকর্ষণই আসলে তার প্রতি অনুরক্ত করে তোলে ক্রমশ। আমি বললাম ওই সময়, রাদার ইন্টারেস্টিং। মাথিন বলতে লাগলেন, ও কয়েকদিন পর চলে যেত, আমি কিন্তু ওর পথ চেয়ে থাকতাম আবার কবে আসবে। লুকিয়ে আমি অবশেষে ওকে পত্র লেখা শুরু করি। ওর জবাব আসতো আমার এক বান্ধবীর ঠিকানা। বলতে পারেন ওই চিঠি লেখালেখির মধ্যে দিয়েই আমাদের পরস্পরের মধ্যে নিবিড় এক ভালোবাসা গড়ে ওঠে। তারপর তারপর আর কি, একদিন আমাদের বিয়ে হয়ে গেল। বাবা মা প্রথমটায় খুব আপত্তি করেছিল, কিন্তু আমার জেদের কাছে তারা হার মানতে বাধ্য হলো। চলে এলাম স্বামীর সঙ্গে সিঙ্গাপুরে। কিন্তু বিয়ের পর 5টা মাসও গেল না, আমার ভুল ভেঙে গেল। ভুল? তাই বলবো, ভুলই। কারণ দেখলাম আমাদের গৃহে যখন সে গিয়ে অতিথি হতো তখনকার আলাপ আলোচনা ও পরবর্তীকালে চিঠিপত্রের লেনদেনের ভিতর দিয়ে যে আলাপ আলোচনা আমাদের হয়েছে, সেটা জোসেফের চরিত্রের একটা দিক মাত্র, এবং সেটা তার চরিত্রের আদৌ আসল দিক নয়। কিরকম? জিজ্ঞাসা করলাম আমি মাথিনের মুখের দিকে তাকিয়ে। যদিও ইতিমধ্যে আমি বা কিরিটি 2টো পেগের বেশি খাইনি, মাথিন কিন্তু 6টা পেগ শেষ করে 7ম শুরু করেছিলেন। লিকারের প্রভাবে তখন তার মুখটা লাল হয়ে উঠেছে, চোখের তারা দুটো চকচক করছে। বেশ নেশা হয়েছে, আর হবারই কথা। অনর্গল সে বকে চলেছে। নেশার প্রভাবে মানুষ এমনিই হয়, বলগাহীন হয়ে পড়ে। হাতের গ্লাসে আর একটা চুমুক দিয়ে মাথিন বললেন, মানুষটা দেখলাম জীবনে 2টি বস্তুই ভালোবেসেছে, আর তা হচ্ছে ওইসব জুয়েলস ও অর্থ। তার মনের সমস্ত কোমলতা, সেন্টিমেন্ট, আশা আকাঙ্ক্ষা সব যেন ওই নীরস পাথরগুলো এবং অর্থকে ঘিরে। অবশ্যই সে যে আমাকে কোন রকম অবহেলা বা অযত্ন করতো তা নয়, কিন্তু একজন অল্প বয়সী যুবতীর পক্ষে তার কি মূল্য বলুন। স্বামীর অবহেলা বা অযত্ন তবু সহ্য হয়, কিন্তু কেয়ারলেসনেস সহ্য হয় না। মাথিন আবার থামলেন, একটু থেমে আবার বলতে লাগলেন, আমি যেন দিনকে দিন হাঁপিয়ে উঠতে থাকলাম। শেষ পর্যন্ত বাড়িতে আর টিকতে পারতাম না। আমি বাইরে বাইরে ঘুরে বেড়াতে শুরু করলাম। ক্লাবে পার্টিতে যোগ দিয়ে সময় কাটাতে লাগলাম। অবশেষে ড্রিঙ্ক করতে শুরু করলাম। আপনার স্বামী জানেন না এসব? সব জানে, কিন্তু সে কখনো আজ পর্যন্ত আমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করে। সেই থেকে গত কয় বছর ধরে সে আছে তার জুয়েলস আর অর্থ নিয়ে, আর আমি আছি আমার নিজস্ব জীবন নিয়ে। গত বছর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি বলেছিলাম, আমাকে তো আজ পর্যন্ত কিছুই প্রেজেন্ট করবে না, এবারে এমন কিছু দাও যাতে অন্তত মনে হয় আমার একটা প্রয়োজন তোমার জীবনে আছে। তারপর ও বললে কি চাও বলো? যা চাই প্রাণে ধরে দিতে পারবে তো? পারবো, বলো। তোমার সিন্ধুকের মধ্যে একবার একটা
বক্সে তুমি কতগুলো সেরা মুক্তো দেখিয়েছিলে, ওই মুক্তোগুলো দিয়ে আমাকে একটা হার করে দাও। বেশ, দেব বললে জোসেফ। সেই মুক্তো দিয়েই বোধহয় হারটা তৈরি হয়েছিল। হ্যাঁ, কিন্তু এক কথায় মুক্তগুলো তিনি আপনাকে প্রেজেন্ট করে দিলেন? আশ্চর্য লাগছে। প্রথমটায় আমারও তাই মনে হয়েছিল, পরে মনে হলো ওই মুক্তাগুলো সারা পৃথিবী ঘুরে ঘুরে জোসেফ সংগ্রহ করছে। ওগুলো সে বেচত, অনেক টাকা অফার পেয়েও কখনো বেচেনি। কেন? সত্যি আশ্চর্য ছিল যেন সেই মুক্তগুলো। সারা মুক্তগুলোর ভেতর থেকে যেন অদ্ভুত দ্যুতি বের হতো। কোনোটা নীল, কোনোটা গোলাপি, কোনোটা কমলা লেবুর রং। জোসেফ বলতো ওই ধরনের মুক্তো একই প্রকারের ও একই সাইজের বেশি হয় না, অত্যন্ত রেয়ার স্পেসিমেন সেগুলো। তাই ওর ওই মুক্তগুলোর প্রতি একটা অদ্ভুত মমতা ছিল। প্রাণে ধরে কখনো বেচতে পারিনি, কিন্তু আমাকে দিলে সেগুলো বেচাও হলো না, ঘরের জিনিস ঘরেই রইল তার চোখের সামনে। আমাকেও উপহারের সান্ত্বনা দেওয়া হলো। তাই বোধহয় সেগুলো দিয়ে আমাকে একটা হার করে দিতে তার আপত্তি হয়নি। মুক্তোর হারটা চুরি যাবার পর নিশ্চয়ই তাহলে আপনার স্বামীর খুব লেগেছে? শুধু লাগেনি মিস্টার রায়, ও যেন পাগল হয়ে গিয়েছে মুক্তোর হারটা হারিয়ে যাওয়ায়। খায় না, দায় না, কোথাও বের হয় না, এমনকি ব্যবসা পর্যন্ত গুটিয়ে বসে আছে সেই অবধি। স্বাভাবিক বলি আমি। 26 বছর ধরে একটা একটা করে মুক্তগুলো সে সংগ্রহ করে আগলে রেখেছিল যক্ষের ধনের মতো। কাজেই বুঝতে পারছেন সেই মুক্তগুলো ওইভাবে চুরি যাওয়ায় তার মনের অবস্থা কি হতে পারে। সত্যি কথা বলতে কি মিস্টার রায়, এখন আমার মনে হচ্ছে যদি মুক্তগুলোর উপরে লোভ না করতাম তবে তো সে আমাকে দিত না, আর সেগুলোকে অমন করে হারাতেও হতো না। সবকিছুর জন্য আজ তাই আমার নিজেকেই অপরাধী মনে হচ্ছে প্রতি মুহূর্তে। আমি যেন কিছুতেই নিজের মনকে সান্ত্বনা দিতে পারছি না। মাথিনের চোখের কোল দুটো জলে ভরে আসে। নেশায় রক্তিম চোখ দুটো জলে টলমল করতে থাকে। আর এও আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, মুখে ওই মহিলা একটু আগে যাই বলুক, ওর স্বভাবে চরিত্রে যতই অসামঞ্জস্য থাক, ও ওর স্বামী জোসেফকে সত্যিই ভালোবাসে। আর নিজের সে কথাটা সে নিজেও জানে না। কথা বলা বোধহয় শেষ হয়ে গিয়েছিল মাথিনের। সে অতঃপর কেমন যেন ঝিম দিয়ে বসে থাকে। রাত বেশ হয়েছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় 11:15। বাইরে এখনো বৃষ্টি পড়ছে কিনা কে জানে। শীততাপ নিয়ন্ত্রিত হোটেলের ঘরের মধ্যে বসে সে কথা জানবার উপায় ছিল না। কিরিটিও চুপচাপ বসে, তার বসবার ভঙ্গির মধ্যে শীঘ্র ওঠবার কোনো লক্ষণই যেন পরিলক্ষিত হয় না। ঘরের মধ্যে আমাদের তিনজনকে ঘিরে একটা স্তব্ধতা থমথম করছে। হঠাৎ কিরিটি স্তব্ধতা ভঙ্গ করে বলল, আচ্ছা মিসেস জোসেফ, আপনার যে হাটটা খোয়া গিয়েছে তার মধ্যে কতগুলো মুক্ত ছিল বলতে পারেন? ওই মুক্তোর মালার মধ্যে যে মুক্তোর কথা একটু আগে বলেছি সবটা ছিল না, তবে রেয়ার মূল্যবান মুক্ত ছিল গোটা 20। তার মধ্যে ব্লু কুইন মুক্তটি ছাড়াও গোটা 11-র দাম সবচাইতে বেশি। অন্তত 20,000 তো তার দাম হবেই। বাকিগুলো ছিল যদিও আসল মুক্তা, তাহলে অত দামে নয়। আর কতগুলো মুক্তা ছিল? বোধ হয় সবসময় 48। কিন্তু ও কথা কেন জিজ্ঞেস করছেন মিস্টার রায়? কারণ মুক্তাগুলো সব হয়তো পারবো না আমরা শেষ পর্যন্ত উদ্ধার করতে। পারা যাবে না? না, কারণ আমার অনুমান কি মুক্তোর মালাটা যে চুরি করেছে সে সঙ্গে সঙ্গেই হাত থেকে মুক্তগুলো খুলে ফেলেছে। কেন? ও কথা কেন বলছেন? যেহেতু চোরের ওই মালার মধ্যে সত্যিকারের আসল ও রেয়ার যে মুক্তগুলো ছিল সেগুলোর উপরেই লোভ ছিল, সে হয়তো তাই মালাটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই মালা থেকে সে মুক্তগুলো খুলে নিয়েছে। আর সব মুক্তগুলো হয়তো একজনের কাছে নেই। কি বলছেন আপনি মিস্টার রায়? মুক্তগুলো লুকিয়ে রাখতে হলে সেটাই প্রকৃষ্ট উপায়।
আচ্ছা, যে বিশেষ মুক্তগুলোর কথা একটু আগে আপনি বললেন, তার এক একটি সাইজ কিরকম হবে? কম বেশি এক একটা মটরের আকার হবে। আচ্ছা মিসেস জোসেফ, আজ রাত অনেক হলো, এবারে আমরা উঠব। সে কি, এত রাত্রে কিছু না খেয়ে যাবেন? আজ নয়, যদি আপনার মুক্তগুলো উদ্ধার করতে পারি তাহলে একদিন সে ভোজ খাওয়া যাবে। সে রাত্রের মতো অতঃপর আমরা বিদায় নিয়ে উঠে দাঁড়ালাম। বাইরে বের হয়ে দেখি বৃষ্টি তখনও ঝরছে, তবে বর্ষণ প্রবল নয়, ঝিরঝিরে বর্ষণ। আকাশ মেঘাচ্ছন্ন কালো, এলোমেলো ভালো হাওয়া বইছে। গাড়িতে উঠে বললাম, আমাকে নামিয়ে দিয়ে যা কিরিটি। আর কৃষ্ণা হয়তো ওদিকে আমাদের জন্য গরম খিচুড়ি করে অপেক্ষা করছে। হীরা সিং, কোঠি চলো। আমি আর প্রতিবাদ করলাম, গাড়ি কিরিটির গৃহের দিকেই চলল। কিরিটি, তুই কি সত্যি মনে ভাবিস কি ওই মুক্তগুলোর সন্ধান করতে পারবি? সেগুলো হয়তো এতদিনে কোনো সুদূরে পাচার হয়ে গেছে। সম্ভব নয়। কেন? প্রথমত, ওই মুক্তগুলোর দাম একমাত্র সাচ্চা জহুরির কাছে, সবাই ওর মূল্য বুঝবে না। দ্বিতীয়ত, যে মুক্তাগুলো সরিয়েছে সে ভালো করেই জানে জোসেফের প্রাণ ছিল ওই মুক্তগুলো, এবং সে রীতিমতো একজন জুয়েলার হিসেবে পরিচিত ব্যক্তি। তার অর্থ আছে, কাজেই সে এত সহজে ব্যাপারটা হজম করে নেবে না হয়তো। তৃতীয়ত, ওই মুক্ত ক্রয়ের জন্য উপযুক্ত খরিদ্দার চাই। কিন্তু ধর সে যদি সিঙ্গাপুরেই ওর খরিদ্দার পেয়ে গিয়ে থাকে, এলেও সে মুক্তাগুলো ওই সিঙ্গাপুরে বসেই বেচাকেনা সাহস পাবে না। কাজেই তাকে সিঙ্গাপুর ছেড়ে অন্যত্র যেতে হবেই, এবং সেদিক দিয়ে ভারতবর্ষের মতো জায়গায় হচ্ছে সর্বাপেক্ষা উপযুক্ত স্থান। তাহলে মুক্তচোর বর্তমানে নিশ্চয়ই এখানেই এসেছে তোর ধারণা? নিঃসন্দেহে। কিন্তু ইউরোপেও তো সে যেতে পারে। পারে, কিন্তু সেখানে বিক্রি করার চাইতে এখানে তার আরো সুবিধা হবে। তাছাড়া এই ব্যাপারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট আর একটা বিশেষ ব্যাপার তুই ভুলে যাচ্ছিস কেন সুব্রত? কি? সেই কালো পাখিটা। কালো পাখি? হ্যাঁ রে, সেই ময়না পাখিটা। তোর কি ধারণা তাহলে সত্যি সত্যি ওই কালো পাখিটার সঙ্গে জোসেফের মুক্তাগুলো চুরি হওয়ার কোনো যোগাযোগ আছে? কেবলমাত্র ধারণা নয় সুব্রত, আমি বলতে পারি এখন একেবারে স্থির নিশ্চিত। সত্যি? হ্যাঁ। যার প্রথম পর্বের মুক্তোর মালাটি চুরি, দ্বিতীয় পর্বে মাথিনের বৃত্ত রঘুনাথনের অকস্মাৎ নিরুদ্দেশ, ও সেই সঙ্গে কালো পাখিটা, তৃতীয় পর্বে উভয়ের ভারতে আগমন, চতুর্থ পর্বে হতভাগ্য চিড়িয়া ব্যবসায়ী ইউসুফ মিয়ার অজ্ঞাতে অগ্নিতে হস্ত প্রসারণ, পঞ্চম পর্বে তার নৃশংস মৃত্যু, ও সেই সঙ্গে পুনরায় কালো পাখিটির নিরুদ্দেশ হয়ে যাওয়া। সব ঘটনাগুলোই যদি বিচার করিস তো দেখবি একের অন্যের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, এবং যা আমাদের চক্ষুকে অঙ্গুলি প্রদর্শন করে বলে দিচ্ছে মুক্তাগুলো সিঙ্গাপুর থেকে ভারতবর্ষেই এসেছিল। তারপর তারপরের ব্যাপারটি অবশ্যই কিছুটা জটিল। জটিল কেন? জটিল হচ্ছে ওই ঘটনার সঙ্গে ডি সিলভা কেমন করে জড়িত হয়ে পড়ল। তারপর যে স্যুট পরিহিত লোকটি, দেখতে পেটে, গায়ের রং ফর্সা, চ্যাপ্টা নাক, ছোট ছোট চোখ, পুরু ঠোঁট, বছর 40 বয়স, যার বর্ণনা শুনে ভারতীয় বলে মনে হয়, ময়নাটা কিনতে ইউসুফের দোকানে এসেছিল। দিন সাতেকের মধ্যেই সে লোকটি কে? সে অবশ্যই ময়নাটার খোঁজ পেয়েছিল। কেমন করে পেল? হয়তো ডি সিলভার কাছে শুনেছিল সে। না। কেন? তাই আমার ধারণা। সে কোনো ক্রমে জানতে পারে ব্যাপারটা, তাই ময়নাটা হাতাবার জন্য 2000 টাকা পর্যন্ত দর তুলে একটা চান্স নিয়েছিল মাত্র। তাতে যখন হলো না, সে চলে গেল। অবশ্যই সে চোখের আড়ালে গেলেও ময়নাটার লোভ ছাড়তে পারেনি এবং সুযোগের অপেক্ষায় ছিল। তুই কি তবে বলতে চাস কিরিটি সেই লোকটাই? আমার অনুমান যদি মিথ্যা না হয় তো সুব্রত, সেই ইউসুফের হত্যাকারী ও ময়না চোর। তাহলে ডি সিলভা বা যে লোকটি ময়না বেচেছিল তারা কি
না, তারা ময়নাটার সত্যিকারের দাম জানতো না, কল্পনাও করতে পারেনি। ডি সিলভার সঙ্গে যে লোকটি ময়না বেচতে এসেছিল সে কি রঘুনাথন? সম্ভবত নয়। তবে কে? সে এক তৃতীয় ব্যক্তি, হয়তো। কি? ইউসুফের মতো তাকেও বেঘরে প্রাণ দিতে হয়েছে ওই ময়নাটার জন্যই? বলিস কি? হ্যাঁ, ময়নাটা চুরি পর্যন্তই তার শেষ কীর্তি, তারপরেই তাকে লোভের দণ্ড দিতে হয়েছে। আমি তোর কথাটা ঠিক বুঝতে পারছি না এখনো। তাছাড়া তুই ধারণাই বা করছিস কি করে রঘুনাথন নিহত হয়েছে? ওই মুক্তগুলো অভিশপ্ত রে। অভিশপ্ত মানে? মানে সেই মুক্তই রঘুনাথনের মৃত্যুর কারণ বল। মুক্তগুলো? হ্যাঁ, কিন্তু আর না, বাড়ি পৌঁছে গিয়েছি। কৃষ্ণার টেম্পারের মার্কারি কলমটা হয়তো এখন শেষ ঊর্ধ্বে সীমানায় আরোহণ করেছে আমাদের বিলম্বের জন্য। চল। গাড়ি এসে ওই সময় দৌড়ায় থামল। বৃষ্টি তখনও ঝিরঝির করে অবিশ্রান্ত পড়ছে। কৃষ্ণা সত্যিই চটে গিয়েছিল, কারণ ইদানিং কিরিটির রক্তচাপ বৃদ্ধি পাওয়ায় কিরিটির খাওয়া বিশ্রাম সম্পর্কে সে অত্যন্ত সজাগ থাকত। এতটুকু অনিয়ম সে বরদাস্ত করতে পারত না। দুজনকে ঘরে ঢুকতে দেখে কৃষ্ণা বলল, এই তোমাদের ঘন্টা 2। তুমি একটা কিছু না ঘটিয়ে ছাড়বে না দেখছি। মরতে তো একদিন হবেই প্রিয়ে, তা সে মৃত্যু যদি করোনারি হয়, তার চাইতে সুখের মৃত্যু আর কি হতে পারে। ঠিক আছে। একটি মুহূর্ত কিরিটির মুখের দিকে তাকিয়ে বলল, মনে থাকবে কথাটা আমার। ভুল হয়ে গিয়েছে, মুখ ফসকে বের হয়ে গিয়েছে, আর এমনটি হবে না। এইবারটির মতো ক্ষমা ঘেন্না করো। থাক থাক। কৃষ্ণা ঘর থেকে বের হয়ে গেল। দিলি তো চটিয়ে ওকে? বললাম আমি। কিরিটি মৃদু হাসল। চল, আর দেরি করিস না, সত্যি অনেক রাত হয়েছে, খাবার টেবিলে গিয়ে বসা যাক। তুই যা, আমি আসছি, আমার একটা জরুরি ফোন করতে হবে। এত রাত্রে কাকে আবার ফোন করবি? পূর্ণ লাহিড়িকে। এই রাত 11:15টায়? কথাটা জরুরি, তাকে জানানো দরকার এক্ষুনি। কথাটা বলে কিরিটি এগিয়ে গিয়ে ফোনের রিসিভারটা তুলে নিয়ে ডায়াল করে। একটু পরেই বোধহয় অন্য পাশ থেকে সাড়া পাওয়া গেল। হ্যালো, হ্যাঁ, আমি কিরিটি লাহিড়ি সাহেব। রেঙ্গুনগামী জলযান জাহাজটা কবে ছাড়ছে? ক্যালকাটা পোর্ট থেকে একটা খবর নিতে পারেন? এখনই পারবেন? ঠিক আছে, জেনে এক্ষুনি এই রাত্রেই আমাকে জানান। জাহাজটা তো পুলিশ জাহাজ, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ফোনটা রেখে দিয়ে কিরিটি আমার মুখের দিকে তাকিয়ে বললে, চল। টেবিলে খেতে বসে দেখি দুজনার মতো প্লেট। বললাম, সামনে দণ্ডায়মান কৃষ্ণাকে, কি ব্যাপার, তুমি খাবে না? না, কৃষ্ণা বলে। তাহলে আমিও খাবো না, বললাম আমি। আমি খেয়েছি, কৃষ্ণা জবাব দেয়। বিশ্বাস করি না। বাহ, বিশ্বাস না করার কি হয়েছে? সত্যি আমি খেয়েছি। বিশ্বাস করবো না কেন? সত্যিই তুমি খাওনি এখনো। বলে আমি, যাও তোমারটা নিয়ে এসো, একসঙ্গেই খেতে খেতে আজকের অভিযানের গল্প তোমায় শোনাবো। ও আমি শুনতে চাই না। নাই শুনলে কান বন্ধ করে খেও। বলছি খেয়েছি আমি। সত্যি তোমাকে নিয়ে পারি না সুব্রত। অনেক দেরিতে বুঝেছো দেবী, যাও, খিদে পেট চোচো করছে, তড়া করো দেবী। কৃষ্ণা অতঃপর আর দেরি করে না, আমাদের সঙ্গেই বসে পড়ে। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, পাশের ঘরে ফোন বেজে উঠল। কিরিটি তাড়াতাড়ি উঠে গিয়ে রিসিভারটা তুলে নিল। হ্যালো, হ্যাঁ কিরিটি, কি বললেন? কাল সকালে ভোর 5টায় ছাড়বে জাহাজ? যেমন করে হোক আপনাকে পোর্ট পুলিশের সাহায্যে বাটরির ডিপারচারের সময় অন্তত ঘন্টা কয়েক পিছিয়ে দিতে হবে। আরে পারবেন পারবেন, সবই জানতে পারবেন। শুনুন, ভোর 5টা নাগাদ আপনি এখানে চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ, এই গরিবের গৃহে। হ্যাঁ, 2জন আর্মড কনস্টেবল নেবেন ও নিজে আগ্নেয় অস্ত্রের দ্বারা শোভিত হয়ে আসবেন। কিছু মুশকিল নয়, আপনি অনায়াসেই ওই ব্যবস্থাটুকু করতে পারবেন মিস্টার লাইলি। আচ্ছা, আপাতত গুড নাইট। কিরিটি ফোনের রিসিভারটা নামিয়ে রেখে খাবার ঘরে আবার ফিরে এলো। সুব্রত, কি? রাত এখন 12:30। ঠিক 3 ঘন্টা সময় দেবো, যা শুয়ে পড় গিয়ে, একটু ঘুমিয়ে নে, ভোর ঠিক 4টে উঠতে হবে। ব্যাপার কি, অত ভোরে কোথাও যেতে হবে নাকি? হ্যাঁ, কোথায়? কালই জানতে পারবি, যা শুয়ে পড় গে। কিরিটি কথাগুলো বলে আর দাঁড়ালো না।
ঘর থেকে বের হয়ে গেল। লাহিড়ির সঙ্গে ফোনে একটু আগে কিরিটির যে কাটা কাটা একতরফা কথাগুলো হলো, তাতে এইটুকু বুঝতে পেরেছি কোন একটি জাহাজের শিডিউল ডিপার্চার যাতে ক্যান্সেল করা হয় সে সেই মতো লাহিড়িকে নির্দেশ দিল। কিন্তু কেন? তবে কি ওই জাহাজেই মুক্তাসর পগার পার দেবার মতলব করেছে? কিন্তু সে কে? লোকটা কে? সেই চারটা মুখ, ভোঁতা নাক, কুতকুতে চোখ লোকটা যে ডি সিলভার সঙ্গে এসেছিল ময়না সওদা করতে ইউসুফের দোকানে, সেই তাহলে সকল নাটের গুরু? কিটির চোখ মুখের চেহারা দেখে মনে হয় সে কোনো একটা স্থির সিদ্ধান্তে ইতিমধ্যে পৌঁছেছে। কোনো রহস্যের শেষ মীমাংসার কাছাকাছি এসে চিরদিন কিরিটি সহসা অমনি গম্ভীর হয়ে যায়। মনের মধ্যে একটা অস্বস্তি নিয়ে নির্দিষ্ট ঘরে গিয়ে আলোটা নিভিয়ে দিয়ে শয্যায় আশ্রয় নিলাম, কিন্তু ঘুম আসে না। বাইরে আবার বৃষ্টি জোরে শুরু হলো। হয়তো কালকে রাতের মতো আজও সারাটা রাতই বৃষ্টি ঝরবে। এখন অন্তত বুঝতে পারছি মার্থিনের সেই বহু মূল্যবান মুক্তোর মালার সঙ্গেই জড়িত আছে সেই আশ্চর্য ময়না পাখিটি চুরি যাওয়া এবং হতভাগ্য ইউসুফের হত্যা। কিন্তু যোগসূত্রটা কোথায়? কোথায় মুক্তোর মালার সঙ্গে সেই ময়না পাখিটার যোগাযোগ রয়েছে? কোন অদৃশ্য সূত্রে দুটি ব্যাপার ঘনিষ্ঠভাবে পরস্পরের সঙ্গে বাঁধা রয়েছে? ভাবতে ভাবতে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো যেন একটা সম্ভাবনা মনের পাতায় উকি দিয়ে যায়। তবে কি? কিন্তু পরক্ষণেই আবার মনে হয় অতগুলা মুক্ত, তাছাড়া না, সব যেন কেমন তালগোল পাকিয়ে যেতে থাকে। চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। একে দুপেগের নেশা, তার উপরে ভরপেট গরম খিচুড়ি ও মাংসের কোরমা। আপনা থেকেই কখন দু চোখের পাতা ঘুমে ভারী হয়ে বুঝে এসেছিল। কিরিটির ডাকে ঘুমটা ভেঙে গেল। এই সুব্রত, ওঠ ওঠ! ধরপড় করে শয্যার উপর উঠে বসলাম। তাড়াতাড়ি রেডি হয়ে নে, কৃষ্ণার চা রেডি, এখনই হয়তো লাহিড়ী সাহেব এসে যাবেন। রাত তখন ৩:৩৫। বাইরে তখনও বৃষ্টি ঝরছে, তবে খুব প্রবল বর্ষণ নয়। আকাশ কালির মতো কালো। হাত মুখ ধুয়ে চায়ের টেবিলে এসে দেখি চা ও প্রাতরাশ ইতিমধ্যেই কৃষ্ণা প্রস্তুত করে ফেলেছে। কিরিটি তখনও টেবিলে এসে পৌঁছায়নি। একটু পরেই কিরিটি এসে ঘরে ঢুকলো একেবারে বেরোবার জন্য প্রস্তুত হয়ে। গরম গরম অমলেট ও টোস্ট শেষ করে চায়ের কাপে যখন আমরা চুমুক দিচ্ছি, নিচে লাহিড়ী সাহেবের জিপের হর্ন শোনা। ভদ্রলোক খুব পাংচুয়াল, এসে গেছেন, কিরিটি বলে। আমি কোনো জবাব দিই না, চায়ের কাপটায় চুমুক দিতে থাকি। কৃষ্ণা, কি জঙ্গলি হীরা সিংকে তুলে দিয়েছে তো গাড়ি বের করার জন্য? হ্যাঁ। তোর গাড়িতে যাবি নাকি? প্রশ্নটা আমিই করি কিরিটিকে। হ্যাঁ, তবে লাহিড়ী সাহেবকে জিপ আনতে বললে? প্রথমত জিপ গাড়িটাই তো একটা মার্কা মারা গাড়ি, তার উপরে পুলিশের জিপ। আমরা আমার গাড়িতেই যাব। নিচে নেমে এসে দেখি লাহিড়ী সাহেব জিপ থেকে নেমে সিগারেট টানছে। পাশেই কিরিটির গাড়ি দাঁড়িয়ে। সুপ্রভাত। কিরিটি প্রথমে স্বাগত জানায়। সুপ্রভাত লাহিড়ী সাহেব, বলুন। আপনার জিপ আমাদের ফলো করবে একটু দূরত্ব রেখে। সেই মতো ব্যবস্থা হলো। লাহিড়ী কোনো প্রতিবাদ জানালেন। ট্রাম রাস্তায় এসে আমাদের গাড়ি পড়ল। যতদূর দৃষ্টি চলে একেবারে জনহীন রাস্তা। ঝিরঝির বৃষ্টি যেন একটা কুয়াশার পর্দার মতো থির থির করে কাঁপছে। পথের দুপাশে ইলেকট্রিক আলোগুলো ঝাপসা ঝাপসা মনে হয়। হীরা সিং। জি স্যার। গাড়ি চালাতে চালাতেই সাড়া দিল কিরিটির ডাকে হীরা সিং। আউটরাম ঘাট চলো। নিঃশব্দে মাথা হেলিয়ে সম্মতি জানালো হীরা সিং। বুঝতে পারলাম প্রশ্ন না করেও গত রাত্রে কিরিটি ফোনে যে রেঙ্গুনগামী জলযান জাহাজটির কথা বলেছিল লাহিড়ীকে, এবং যেটা আজই প্রত্যুষে ছাড়বার কথা, সেই জাহাজেই আমরা চলেছি। কিরিটি কিছু একটা মনে মনে স্থির করেছে। একবার আর চোখে অন্ধকারে কিরিটির মুখের দিকে তাকালাম, কিন্তু বোঝবার উপায় ছিল না কিছু তার মুখের দিকে। রাত প্রায় 4টে বাজে। হু করে ঠান্ডা জোলো হাওয়া চলমান গাড়ির জানালা পথে আমাদের চোখে মুখে এসে ঝাপটা দিচ্ছে। ডান দিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, বাঁয়ে রেস কোর্স, দেখতে দেখতে মিলিয়ে যায় আমাদের চোখের সামনে। গাড়ি একটু পরেই আউটরাম ঘাটের সামনে এসে দাঁড়ালো। সকলে গাড়ি থেকে নামলাম। বিরাট জাহাজের মাস্তুলে লাল নীল বাতি চোখে পড়ে। যেটির মুখেই জল পুলিশের অফিসার মিস্টার সুন্দরম দাঁড়িয়েছিলেন। কিরিটি ও লাহিড়ীকে দেখে বললেন, গুড মর্নিং।
লাহিড়ী জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো মিস্টার সুন্দরম? হ্যাঁ ক্যাপ্টেন, তাকে আগেই সংবাদ দিয়েছি, তিনি জাহাজে আমাদের জন্য অপেক্ষা করছেন। চলুন তাহলে জাহাজে যাওয়া যাক। সুন্দরমের কথা মিথ্যা নয়, ক্যাপ্টেন মিস্টার বার্টন ডেকের উপরেই দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন। সাদা নেভি ড্রেস পরিহিত দীর্ঘকায় পুরুষ মিস্টার বার্টন। রাতের আকাশে শেষ অন্ধকারে আলোর ছোপ ধরেছে, বৃষ্টি তখনও ঝিরঝির করে পড়ছে। লাহিড়ী জিজ্ঞাসা করেন, কোন কেবিন? 14 নম্বর কেবিন, মিস্টার বার্টন জবাব দিলেন। এম্বার্কেশন কখন শুরু হওয়ার কথা? কিরিটি প্রশ্ন করে। ভোর 5টা থেকে, আর ঘন্টা দেড়েক বাকি। চলুন তাহলে আমরা 14 নম্বর কেবিনেই যাই লাহিড়ী সাহেব। চলুন, লাহিড়ী বলেন। ক্যাপ্টেন বার্টনই আমাদের 14 নম্বর কেবিনের দিকে নিয়ে চললেন। সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠলাম, লাউঞ্জ ডেক পার হয়ে সরু প্যাসেজের মধ্যে দিয়ে প্রবেশ করলাম। শেষ প্রান্তের ডান দিকের কেবিনটাই 14 নম্বর কেবিন। কেবিনের দরজায় কার্ড ঝুলছে দেখলাম একটা, মিস্টার ও মিসেস থিপ। ক্যাপ্টেনের কাছে এই কেবিনের চাবি ছিল, তারই সাহায্যে কেবিনের দরজা খুলে কেবিনের মধ্যে আমরা 4 জন প্রবেশ করলাম, আমি, কিরিটি, লাহিড়ী ও ক্যাপ্টেন। আপনারা তো মিস্টার লাহিড়ী এই কেবিনেই এখন থাকবেন? ক্যাপ্টেন প্রশ্ন করলেন। হ্যাঁ মিস্টার বার্টন, আপনি যেতে পারেন এখন, তবে একটা কথা, আমরা না বলা পর্যন্ত জাহাজ ছাড়বেন না। না না, ছাড়বো না। ঠিক আছে, তাহলে আপনি এখন যেতে পারেন। ক্যাপ্টেন বার্টন কেবিন থেকে বের হয়ে গেলেন। লাহিড়ী এবারে কিরিটির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, মিস্টার রায়, এবারে অন্তত আপনার এই বিচিত্র অভিযানের রহস্যটা যদি খুলে বলেন। বলছি, কিন্তু মিস্টার জোসেফকে যে কলকাতায় পাঠিয়ে দেওয়ার জন্য সিঙ্গাপুর পুলিশকে একটা ওয়্যারলেস মেসেজ পাঠাতে বলেছিলাম, পাঠিয়েছেন তো? হ্যাঁ, কাল রাত্রেই মেসেজ পাঠানো হয়ে গিয়েছে। এবারে কিছু আলোক সংবাদ করুন। মিস্টার জোসেফের যে মূল্যবান ও রেয়ার পার্লসগুলো খোয়া গিয়েছে, তার মধ্যে সবচাইতে মূল্যবান ও পৃথিবীর অন্যতম রেয়ার যে মুক্তটা, তার নাম হচ্ছে ব্লু কুইন। ব্লু কুইন? হ্যাঁ, তার ওজন হবে প্রায় 150 গ্রামের ওপর। ওই মুক্তটি সম্পর্কে একটি কিংবদন্তি আছে। কিরকম? খুব লাকি ওই মুক্তটি, অর্থাৎ যার কাছে ওই মুক্তটি থাকবে, ভাগ্য তাকে চারিদিক থেকে ঐশ্বর্য এনে দেবে। এই কাহিনী আপনি কোথায় শুনলেন? ম্যাডাম মাথিনের মুখেই শুনেছি, তিনি আমাকে বলেছিলেন কথাটা আমার সঙ্গে দেখা করতে এসে। তাই বুঝি? হ্যাঁ, জোসেফ তার স্ত্রীকে তার বার্থডেতে রেয়ার মুক্তগুলো দিয়ে মালা করে দিয়েছিল। তার মধ্যস্থলে লকেটের মতো ছিল ওই মুক্তটি, ব্লু কুইন। মালাচোর বিশেষ করে ওই ব্লু কুইনের লোভেই মালাটি চুরি করেছিল। কে সে? রঘুনাথন। তাহলে সেই রঘুনাথনই? হ্যাঁ, তবে শেষ পর্যন্ত সে সেটি হজম করতে পারবে না। কেন? কারণ সে এখনো বুঝতে পারেনি যে তার প্রেমই তার গলায় ফাঁস হয়ে এঁটে বসতে চলেছে। প্রেম? হ্যাঁ। তাহলে এর মধ্যে নারীও আছে? আছে বই কি। আর নারী একজন ছিল বলেই শেষ পর্যন্ত আমরা হয়তো মুক্তগুলো উদ্ধার করতে পারবো। কিন্তু আপনি যে বলছিলেন ওই মুক্তোর মালার সঙ্গে ইউসুফ মিয়ার হত্যার ব্যাপারটা জড়িয়ে আছে? মিথ্যে আমি বলিনি লাহিড়ী সাহেব, ঠিকই বলেছি। কালো পাখিটাই ইউসুফের মৃত্যু পরোয়ানা নিয়ে তার সামনে গিয়ে হাজির হয়েছিল। কালো পাখি? সেই ময়নাটার কথা ভুলে গেলেন? না, ভুলিনি, কিন্তু সেই ময়নার সঙ্গে ইউসুফের মৃত্যুর কি সম্পর্ক তা তো বুঝতে পারছি না। লাহিড়ী বলেন, মুক্তোর মালাটা রঘুনাথন চুরি করে মালা থেকে সম্ভবত মুক্তগুলো খুলে ফেলে। কেন? কিরিটি বলে, তার কারণ মালার সব মুক্তগুলোই সমান মূল্যের ছিল না। তার মধ্যে যে মুক্তগুলোর দাম বেশি সেগুলো ওই ব্লু কুইনের সঙ্গে ময়নার খাবারের সঙ্গে মিশিয়ে রঘুনাথন সম্ভবত ময়নাকে খাইয়ে দেয়। বলেন কি? আমার অনুমান তাই। তারপর? রঘুনাথন দলে নিশ্চয়ই একা ছিল না, আর ওই ধরনের চুরির ব্যাপারে সাধারণত একাধিক লোকই থাকে। সেই কারণেই বিশেষ করে রঘুনাথনকে হয়তো ওই বিশেষ পন্থাটি নিতে হয়েছিল, তার ভাগিদারের হাত থেকে কিছু দামি মুক্ত অন্তত সরিয়ে ফেলবার জন্য। তবে নিঃসন্দেহে যে পদ্ধতিটা সে মুক্তগুলো সরিয়ে ফেলবার জন্য গ্রহণ করেছিল সেটা সত্যি অভিনব তো বটেই, সেই সঙ্গে রঘুনাথনের তীক্ষ্ণ বুদ্ধিরও পরিচয় তা থেকে আমরা পাই।
লাহিড়ী প্রশ্ন করেন ওই সময়। কিন্তু ওইভাবেই যে রঘুনাথন কিছু দামি মুক্ত সরিয়েছিল আপনি অনুমান করলেন কি করে? অনুমান করেছি দুটো ঘটনা থেকে। কোন দুটো ঘটনা? প্রথম ঘটনাটা হচ্ছে মুক্তোর মালাটি অদৃশ্য হওয়াতে সঙ্গে সঙ্গে রঘুনাথন ও সেই অত্যাশ্চর্য ময়না পাখিটিরও অন্তর্ধান। দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে সেই পাখি কিনে ইউসুফ মিয়াকে মৃত্যুবরণ করতে হলো বলে। ইউসুফের মৃত্যুর ব্যাপারটা ভেবে দেখুন। হত্যাকারী একাই একজন বা একাধিক থাকুক, সে রাত্রে নিশ্চয়ই এসেছিল পাখিটা সরিয়ে নেবার জন্য। হয়তো ইউসুফ মিয়া জেগে উঠে বাধা দেয়, যার ফলে তাকে নৃশংসভাবে খুন হতে হয়। কিন্তু আপনার অনুমানে যদি সত্য হয় মিস্টার রায়, রঘুনাথন পাখিটা বেচবে কেন? রঘুনাথন বেচেছে কে বলল আপনাকে? সুলতানের মুখে পাখিটা যে বেচতে এসেছিল তার চেহারার যে বর্ণনা আমরা পেয়েছি, তার সঙ্গে রঘুনাথনের চেহারার মিল তো আমরা পাইনি। তবে কে এসেছিল পাখি বেচতে? রঘুনাথন নয়, তৃতীয় কোনো ব্যক্তি যে পাখির পেটে ওই মুক্ত আছে নিশ্চয়ই জানতো না। তাই যদি হয় তো সে পাখিটা পেল কোথা থেকে? রঘুনাথন কি পাখিটাকে প্রহরে রাখেনি? নিশ্চয়ই রেখেছিল। তবে সে ব্যাপারটা জানতে হলে আমাদের ডি সিলভাকে প্রয়োজন, কারণ ডি সিলভার সঙ্গেই সেই লোকটা ইউসুফ মিয়ার কাছে পাখিটা বেচতে গিয়েছিল। কিন্তু আর না, চুপ। ওরা বোধহয় এসে গেছে, পায়ের শব্দ পাচ্ছি। সত্যিই প্যাসেজে পায়ের শব্দ পাওয়া গেল। কুইক, দরজার দুপাশে সব সরে দাঁড়ান, কিরিটি চাপা গলায় নির্দেশ দিল। সঙ্গে সঙ্গে আমরা দরজার দুপাশে একদিকে কিরিটি ও অন্যদিকে আমি ও লাহিড়ী সরে দাঁড়ালাম। একটু পরে দরজা খুলে গেল কেবিনের। প্রথমে একজন দামি স্যুট পরিহিত পুরুষ ও তার পশ্চাতে এক বর্মিনী নারী কেবিনের মধ্যে প্রবেশ করল, এবং তারা কিছু বোঝবার আগেই চকিতে কিরিটি ওদের সামনে এগিয়ে কঠোর কণ্ঠে নির্দেশ দিল, মিস্টার থিপ, কোন রকম পালাবার চেষ্টা করো না বা গোলমাল করো না। পুলিশ কমিশনার মিস্টার লাহিড়ী তোমাকে অ্যারেস্ট করতে এসেছে। আমি তখন বিস্ময়ে যেন একেবারে অভিভূত। থিপ নামধারী লোকটাকে না চিনলেও তার সঙ্গিনী নারীকে চিনতে পেরেছিলাম, ম্যাডাম মাথিন। থিপের নার্ভের কিন্তু সত্যিই প্রশংসা করতে হয়। নিঃশব্দে সে তখন কিরিটির মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। লোকটার দেহের গঠন বেশ বলিষ্ঠ। তার চ্যাপ্টা মঙ্গোলিয়ান টাইপের হলদেটে মুখ দেখলে বুঝতে কষ্ট হয় না সে একজন বর্মী। পূর্ণলাহিড়ী ইতিমধ্যে থিপের পাশে এসে দাঁড়িয়েছেন, তার হাতে পিস্তল। বলা বাহুল্য, লাহিড়ীর অঙ্গে পুলিশ অফিসারের ইউনিফর্মই ছিল। অল্প দূরে নিঃশব্দে দাঁড়িয়ে মাথিন, সেও কিরিটির মুখের দিকেই চেয়েছিল। থিপই প্রথমে কথা বললে, কিন্তু আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না মশাই। এভাবে আমার বিনা অনুমতিতে আমার রিজার্ভ কেবিনে অনাধিকার প্রবেশই বা করেছেন কেন, আর আমাকে এভাবে ইনসাল্ট করবারই বা দুঃসাহস হলো কি করে আপনাদের? কিরিটি পূর্ণ লাহিড়ীর দিকে তাকিয়ে বলল, মিস্টার লাহিড়ী, অ্যারেস্ট হিম। তাই নাকি? ব্যঙ্গভরা কণ্ঠে বলে ওঠে থিপ। কিন্তু কেন জানতে পারি কি? ব্লু কুইন ও অন্যান্য কিছু মূল্যবান মুক্ত সরানোর জন্য, এবং টেরিটি বাজারে ইউসুফ মিয়াকে হত্যা করার অপরাধে। মশাই নাকি গাঁজায় দম দিয়ে এসেছেন? আবার ব্যঙ্গভরা কণ্ঠে বলে ওঠে থিপ। মিসেস জোসেফ, কিরিটি এবার অদূরে দণ্ডায়মান নির্বাক মাথিনের দিকে তাকিয়ে বললে, আপনার বুদ্ধির তারিফ করি ম্যাডাম, কিন্তু তাহলেও বলবো। কিরিটির কথা শেষ হলো না। আমাদের সকলের দৃষ্টি তখন মাথিনের উপর গিয়ে পড়েছিল মুহূর্তের জন্য, আর সেই মুহূর্তটুকুরই সুযোগে অঘটনটা ঘটে গেল। একটা তীক্ষ্ণ আত্মচিৎকার করে টলে পড়ল মাথিন। আর ঠিক সেই মুহূর্তে বাঘের মতো ওই বয়স কিরিটি থিপের উপর ঝাঁপিয়ে পড়ে থাকে, জুজুৎসু প্যাচে ধরাশায়ী করে। শিগগির হাত করা লাগান মিস্টার লাহিড়ী, কিরিটি চেঁচিয়ে ওঠে। পূর্ণ লাহিড়ী মুহূর্ত দেরি করেন না, পকেট থেকে হাত করা বের করে থিপের হাতে পরিয়ে দেন। হিংস্র দুটো চোখের দৃষ্টিতে মনে হচ্ছিল থিপ যেন কিরিটিকে সুযোগ পেলে মুহূর্তে শেষ করে দেবে। কিরিটি থিপের হাতে হাত করা পরানো হতেই এগিয়ে যায় ভূপতিত মাথিনের দিকে। রক্তে তার সমস্ত জামা লাল হয়ে উঠেছে। একটা ছোট ছোরা তার বাম দিকের বক্ষে সমূলে বিদ্ধ। থেকে থেকে মাথিনের সমস্ত দেহটা আক্ষেপ করছে। হঠাৎ ওই সময় কেবিনের দরজাটা খুলে গেল।
জাহাজের একজন খালাসি একটা খাঁচা হাতে কেবিনের মধ্যে এসে ঢুকলো। তার পশ্চাতে ক্যাপ্টেন। ক্যাপ্টেন কেবিনের মধ্যে পা দিয়েই বলে ওঠেন, গুড গড, এ কি? ক্যাপ্টেন, শিগগির আপনার জাহাজের ডাক্তারকে ডাকুন। বাঁচবে না বুঝতে পারছি, তবু লেট আস ট্রাই। ক্যাপ্টেন ছুটে কেবিন থেকে বের হয়ে গেলেন। মাথেন, মাথেন। চমকে আমরা ফিরে তাকালাম। খাঁচার মধ্যে কালো ময়না পাখিটা বলছে, মাথিন মাথিন। খালাসিটা তখনও হতভম্ব হয়ে খাঁচাটা হাতে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। নির্দশকের মধ্যেই জাহাজের ডাক্তার এলো, কিন্তু বাঁচানো গেল না মাথিনকে। সে মারা গেল। শুধু মৃত্যুর আগে একটা কথা সে কোনো মতে টেনে টেনে জড়িয়ে জড়িয়ে বলে গেল। কিরিটি যেন মুক্তগুলো পেলে তার স্বামী জোসেফকে পাঠিয়ে দেয়। সে পারল না মুক্তগুলো উদ্ধার করতে। স্ট্রেচারে করে ঢাকা দিয়ে মাথিনের মৃতদেহটা জাহাজ থেকে নামিয়ে আনা হলো এবং থিপকে হাত করা পড়া অবস্থায় পুলিশ ভ্যানে সশস্ত্র প্রহরীর জিম্মায় তুলে দেওয়া হলো। ওই দিনই দ্বীপ্রহরে গড়াদের মধ্যে হাত করা অবস্থায় থিপ। কিরিটি নানাভাবে তাকে প্রশ্ন করল, কিন্তু থিপ একেবারে যেন বোবা। তার মুখ থেকে একটি কথাও বের করা গেল না, এবং মুক্তগুলো যে কোথায় আছে তারও কোনো সন্ধান করা গেল না। অবশেষে কিরিটি বললে, ও মুখ খুলবে না মিস্টার লাহিড়ী। ডি সিলভার সন্ধান যতদিন না পাওয়া যায় আমাদের অপেক্ষাই করতে হবে। আপনি সমস্ত জাহাজে জাহাজে ওয়্যারলেস মেসেজ পাঠিয়েছেন তো? হ্যাঁ, আশা করছি 2-4 দিনের মধ্যেই ডি সিলভার সন্ধান পাবো। ঠিক আছে, চলুন আপনার অফিস ঘরে যাওয়া যাক, কিরিটি বললে। সকলে আমরা লাহিড়ীর অফিস ঘরে এসে ঢুকলাম। চেয়ারে বসে একটা চুরুটে অগ্নিসংযোগ করতে করতে কিরিটি বললে, পাখিটা কোথায়? আমার কোয়ার্টারই আছে, কিন্তু পাখিটা যেন ক্রমশ কেমন নিস্তেজ হয়ে পড়ছে মিস্টার রায়। কিছু খাচ্ছেও না। স্বাভাবিক, মুক্তগুলো হজম করতে পারবে কেন? বেচারি। ইচ্ছা ছিল আমার অমন একটা রেয়ার স্পেসিমেন যদি বাঁচানো যায়, কিন্তু শেষ পর্যন্ত মনে হচ্ছে তার সম্ভব হবে না। ও না মরলে আমাদেরই ওকে মারতে হবে, মুক্তগুলো ওর পেট থেকে উদ্ধার করবার জন্য। কিন্তু থিপ যদি জানতো এই পাখিটার পেটে মুক্তগুলো আছে, পাখিটাকে মারেনি কেন? লাহিড়ী প্রশ্ন করে। এমন একটা আশ্চর্য পাখি, ওর দামও তো কম নয়, তাই ভেবেছিল হয়তো পাখিটার পায়খানার সঙ্গে যদি মুক্তগুলো বের হয়ে আসে, তাহলে মুক্তগুলো পাওয়া যায়, পাখিটাকেও মরতে হয় না। পরের দিনই পাখিটা মারা গেল। পাখিটার পেট চিরে ফেলা হলো। 12টা বড় আকারের মুক্ত ও ব্লু কুইন পাখিটার পেটের মধ্যেই পাওয়া গেল। নাড়ির মধ্যে ঘা হয়ে গিয়েছিল, সেই ঘাই পাখিটার মৃত্যুর কারণ হয়েছিল। লাহিড়ী বলেন, চমৎকার পন্থা নিয়েছিল দেখছি লোকটা মুক্তগুলো সরাবার মুন্নির দৃষ্টি থেকে। নিঃসন্দেহে, আর তারও হয়তো পাখিটার উপরে লোভ ছিল বলে শেষ পর্যন্ত পাখিটাকে মারতে পারেনি। 3 মাস পরেই তার পাওয়া গেল। জোসেফ কলকাতায় আসছে সিঙ্গাপুর থেকে দিন দুয়েকের মধ্যেই, এবং ওই দিনই ডি সিলভার সন্ধান পাওয়া গেল। অস্ট্রেলিয়ার বন্দরে এম.এস. ভাটোরি জাহাজে সে ছিল। অস্ট্রেলিয়া সরকার তার কলকাতায় আসার ব্যবস্থা করেছিলেন। পরের দিন ডি সিলভাও এসে পৌঁছালো। ডি সিলভাকে রঘুনাথনের ফটো দেখানো হলো, কিন্তু ফটো দেখে সে বলল তার সঙ্গে গিয়ে ইউসুফ মিয়াকে ময়নাটা বিক্রি করেছিল সে ওই লোক নয়। কিরিটি প্রশ্ন করলো, তবে সে লোকটা কোথায়? সে তো হুজুর কলকাতাতেই থাকে। কলকাতা থাকে? আগে কোথায় থাকে কলকাতায় জানো? খিদিরপুরের এক বস্তিতে। তার নাম রতিলাল, জাহাজের মাল খালাস করে। তারপর কিরিটির প্রশ্নের উত্তরে যা বলল ডি সিলভা, রতিলালকে ডি সিলভা অনেক দিন আগে থেকেই চেনে। তার বস্তির বাসায় সেবারে গিয়ে তার ঘরে ওই ময়নাটা সে দেখতে পায়। রতিলাল বলে জাহাজের মাল খালাস করতে করতে খাঁচা সমেত ওই পাখিটা সে দেখতে পায়। পাখিটা রবিন রবিন বলে ডাকছিল। পাখিটা দেখেই চিনতে পারে ডি সিলভা পাখিটা মূল্যবান। সেই তখন রতিলালকে বলে, পাখিটা বেচলে সে অনেক টাকা পাবে, আর সে যদি চায় তো ডি সিলভা পাখিটা বিক্রি করে দিতে পারে। রতিলাল সম্মত হয়। তখন ডি সিলভা তাকে নিয়ে ইউসুফের কাছে যায়। ইউসুফ পাখিটার দাম 500 টাকা দিতে চায়, কিন্তু শেষ পর্যন্ত 1000 টাকায় পাখিটা ইউসুফ কিনে নেয়। তারপর তারপর আর আমি কিছু জানি না হুজুর, তবে রতিলাল আমাকে পাখিটা 1000 টাকায় বিক্রি করে দেওয়ার জন্য 100 টাকা দিয়েছিল। কিরিটি অতঃপর মিস্টার লাহিড়ীর দিকে তাকিয়ে বলল, চলুন একবার রতিলালের ওখানে যাওয়া যাক এখনই। তখনই ওর জিপে করে রওনা হলো রতিলালের সন্ধানে। রতিলাল তার ডেরায় ছিল। সুলতান যেমন বর্ণনা দিয়েছিল রতিলালকে দেখতে ঠিক তেমনই। তার জন্ম জানা গেল পেগুতে।
তার মা ছিল বর্মী এবং বাপ ছিল এক পাঞ্জাবি। মোচির মাইনে সে কাজ করত, চুরির ব্যাপারে তার চাকরি যায়। তারপর সে জাহাজের খালাসি হয়ে কলকাতায় চলে আসে। তার কাছে আরো একটা কথা জানা গেল, যেদিন সে ইউসুফকে ময়নাটা বিক্রি করে আসে সেই দিনই সন্ধ্যার দিকে এক সাহেব খোঁজ করতে করতে তার ডেরায় আসে পাখিটার সন্ধানে। তারপর আমি বলে দিলাম পাখিটা ইউসুফ মিয়াকে বিক্রি করেছি, শুনে সে চলে গেল। কিরিটির পরামর্শে রতিলালকে লালবাজারে নিয়ে আসা হলো। থিপের ফটো তাকে দেখানো হলো। ফটোটা দেখেই রতিলাল বললে এই লোকটাই পাখির সন্ধানে তার কাছে গিয়েছিল। একজন সার্জেন্ট এসে ঘরে ঢুকে স্যালুট দিল মিস্টার লাহিড়িকে। স্যার, ইয়েস, মিস্টার জোসেফ বলে এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান। নিয়ে এসো এই ঘরে। জোসেফ এসে ঘরে ঢুকলো। বয়স হয়েছে লোকটার, মাথার চুল প্রায় অর্ধেক পেকে সাদা হয়ে গিয়েছে। মিস্টার লাহিড়ি? আমি লাহিড়ি, বলুন। আমার মুক্তগুলো পাওয়া গিয়েছে? পেয়েছি 12টা। ব্লু কুইন? সেটাও পাওয়া গিয়েছে। আহ, আপনি আমাকে নিশ্চিন্ত করলেন, কিন্তু আর মুক্তগুলোর কোনো সন্ধান এখনো করতে পারিনি। না পেলেও ক্ষতি নেই, ব্লু কুইন পাওয়া গিয়েছে, তাতেই আমি খুশি। ভালো কথা। আমার স্ত্রী কোথায় জানেন? ব্র্যান্ডে খোঁজ করেছিলাম, কিন্তু তারা বললেন কয়েকদিন আগেই নাকি সে হোটেল ছেড়ে চলে গিয়েছে। মিস্টার জোসেফ, কিরিটির ডাকে ওর মুখের দিকে তাকালো জোসেফ। দেখুন তো এই ফটোটা, এই লোকটাকে আপনি চেনেন? থিবের ফটোটা এগিয়ে দিল কিরিটি জোসেফের সামনে। এ কি, এ ফটো আপনি কোথায় পেলেন? জোসেফ বলে ওঠে। চেনেন ফটোর লোকটিকে? নিশ্চয়ই চিনি, এ তো থিব। কতদিন পরিচয় আপনার সঙ্গে থিবের? তা বছর দুয়েক তো হবেই, সিঙ্গাপুরেও থাকে, আমার বাড়িতে কতদিন এসেছে। আপনার স্ত্রীর সঙ্গেও ওর আলাপ ছিল? ছিল বই কি, অনেক দিনের আলাপ ওদের, রেঙ্গুন থেকেই। লোকটা কি করতো সিঙ্গাপুরে? ওরও জুয়েলারি ব্যবসা ছিল, কিন্তু ওর সম্পর্কে এত কথা জিজ্ঞাসা করছেন কেন? কারণ আমাদের ধারণা কি, ওরই পরামর্শে রঘুনাথন, আপনার ভৃত্য, মুক্তোর হারটা চুরি করেছিল। সর্বনাশ, কি বলছেন আপনি? তাই? রঘুনাথনও ধরা পড়েছে নিশ্চয়ই? না, যতদূর মনে হচ্ছে সে হয়তো আর বেঁচে নেই। বেঁচে নেই? না, থিবি সম্ভবত হয়তো তাকে হত্যা করেছে। বলেন কি? আরো একটা দুঃখের সংবাদ আছে মিস্টার জোসেফ। দুঃখের সংবাদ? হ্যাঁ, আপনার স্ত্রী বেঁচে নেই। মাথিন নেই? অস্ফুট একটা আর্তনাদ করে ওঠে জোসেফ। না, তাকে ওই থিবি হত্যা করেছে। সংক্ষেপে মিস্টার লাহিড়ি তখন সেদিনকার জাহাজের কেবিনের ঘটনাটা বিবৃত করেন। জোসেফ সব শুনে যেন স্তব্ধ হয়ে বসে থাকে। তার দু চোখের কোলে জল টলমল করতে থাকে। ব্যাপারটা মোটামুটি অতঃপর সব বোঝা গেলেও থিপ কিন্তু কিছুই স্বীকার করলো না। সে যেমন চুপ করেছিল তেমনই চুপ করে রইল। জোসেফ মুক্তগুলো আইডেন্টিফাই করার পর মুক্তগুলো তাকে ফিরিয়ে দেওয়া হলো। সেদিন সন্ধ্যায় কিরিটির গৃহে তার বাইরের ঘরে বসে ওই মুক্ত চুরির কাহিনী কিরিটি বলছিল। মিস্টার লাহিড়ি প্রশ্ন করেন, কিন্তু আপনি জেনেছিলেন কি করে যে ওই পরের দিন জাহাজেই মাথিন ও থিপ যাচ্ছে রেঙ্গুনে? কিরিটি বললে, সে রাত্রে মাথিনের অ্যালবাম ঘাঁটতে ঘাঁটতে তার মধ্যেই আমি টিকিট দেখতে পাই জাহাজের। একটা খামের মধ্যে টিকিটটা ছিল, খামের ওপরে লেখা ছিল মিসেস থিপ, আর জাহাজের ডিপার্চারের তারিখ ও সময় লেখা ছিল। তারপর মাথিনের মুখে সব কথা শুনে আমার ধারণা হয় মাথিনই মিসেস থিপ পরিচয়ে রেঙ্গুন পালাচ্ছে। কিন্তু একটা ব্যাপারে মনের মধ্যে আমার খটকা ছিল তখন। কি? মাথিন কি তবে ওই চুরির ব্যাপারে সংশ্লিষ্ট? থিব নামটা কোনো বর্মির। মনে হয়েছিল বুড়ো জোসেফকে ছেড়ে হয়তো মাথিন থিবের সঙ্গে পালাচ্ছে। কিন্তু পরে মাথিনের চোখে জল দেখে বুঝতে পারছিলাম ধারণাটা আমার ভুল। মাথিন সত্যি সত্যি তার স্বামীকে ভালোবাসত, আর তার জন্যই সে মুক্তগুলো উদ্ধারের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তারপর তারপর আমার ধারণা যে মিথ্যা নয় সেটা তো প্রমাণই হয়ে গেল, যখন থিব মাথিনকে হত্যা করলো আমাদের চোখের সামনে, এবং তার শেষ কথাগুলো তাই প্রমাণ করেছে। থিবই শেষ পর্যন্ত মুক্তগুলো হাতিয়েছে জানতে পেরে সে হয়তো থিবের সঙ্গে প্রেমের অভিনয় করেছিল এবং রেঙ্গুন পর্যন্ত তার সঙ্গে যাবার জন্য প্রস্তুত হয়েছিল। যদিও সঠিকভাবে কিছুই জানা গেল না,
তাহলেও কিরিটির অনুমান যে মিথ্যা নয় তাই আমাদের সকলের মনে হয়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।